অলরেডি অনেকখানি চলে গেছে যে উনি আজকে নাকি ওনার ক্লাস নাই। আচ্ছা, আমরা ছিলাম হলো ইয়েতে প্লাসেন্টাল মানে প্রিভিয়াতে কি ধরনের ব্লিডিং হয় সেই কথাটা আমরা বলছিলাম। এখানে পেশেন্টের একটাই কমপ্লেইন থাকে, সেটা হলো ব্লিডিং, আর তেমন কোনো কমপ্লেইন থাকে না, মানে তার আর কোনো তেমন সিমটম থাকে না। ব্লিডিংটা খুবই ক্লাসিক, খুবই ক্লাসিক। এটা হলো তোমার পেইনলেস, অ্যাপারেন্টলি কজলেস এন্ড রিকারেন্ট ব্লিডিং, এটা মনে রাখতে হবে একদম ভালোভাবে। হ্যাঁ, কোনো কোনো সময় দেখা যায় যে কোনো কিছু কিছু পেশেন্টের আগে কোনো ব্লিডিং এ হয় নাই, লেবারে গিয়েই তার এই ব্লিডিংটা শুরু হয়েছে। এই প্লাসেন্টা প্রিভিয়া ব্লিডিংটা লিভারে শুরু হয়, যারা তোমার লেস প্যারাস অথবা প্রাইমি প্যারাস এদের ক্ষেত্রে সাধারণত এমন হয়। আবার বেশিরভাগ ঠিক না, 1/3 ক্ষেত্রে ওয়ার্নিং ব্লিডিং থাকে। বড় 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 বেশি করে ব্লিডিংটা শুরু হওয়ার আগে ছোট ছোট বাউট অফ ব্লিডিং হয়, অল্প অল্প ব্লিডিং মাঝে মধ্যে হয়, সেটাকে বলা হয় ওয়ার্নিং ব্লিডিং। এটা মনে রাখবা, এটা জিজ্ঞেস করে। ওয়ার্নিং হেমোরেজ 1/3 কেসে কিন্তু ওয়ার্নিং হেমোরেজ থাকে, এটা অল্প থাকে। এর পরবর্তী এটা ওয়ার্নিং করে, যে আমাদের ভূমিকম্পের সময় বলা হয়েছে না, এখন অল্প অল্প ভূমিকম্প হয়ে পরে বড় ধরনের একটা হবে, ঠিক এটা এরকমই। প্রথমে অল্প অল্প হবে, পরবর্তীতে যে বাউট আসবে সেটা খুব বড় সড়ো ধরনের হইতে পারে, এই জন্য এটাকে বলা হয় ওয়ার্নিং হেমোরেজ। ওয়ার্নিং হেমোরেজ, ঠিক আছে। ওয়ার্নিং হেমোরেজ কিন্তু খারাপ, মানে খেয়াল করতে হবে যে এখন স্লাইড ব্লিডিং হলেও পরবর্তীতে বড় ধরনের ব্লিডিং হতে পারে, কাজে পেশেন্টকে সেভাবে রাখতে হবে, ওয়ার্নিং দিয়ে রাখতে হবে, পেশেন্টকে দরকার হলে ভর্তি করে রেখে দিতে হবে। তাইলে আমরা এখানে কি পেলাম, যেহেতু তার পেন কোনো কিছুই থাকে না, শুধুমাত্র সিমটমের মধ্যে থাকবে তার পিপি ব্লিডিং থাকবে। আর সাইনে কি থাকবে, সাইনে হলো ব্লিডিং যেহেতু হয় সে একটু পেইল হয়ে যেতে পারে। শোনো, ব্লিডিং শুরু হলে কিন্তু মানুষ এনিমিক হয় না, এনিমিয়া ডেভেলপ করতে একটু সময় লাগে, সে পেইল হতে পারে। যে পরিমাণ ব্লিডিং হবে সেই পরিমাণে সে পেইল থাকবে। আর ইয়েতে কি থাকবে, বাকি সবকিছু নরমাল থাকবে। হ্যাঁ, ওদিন না তোমাদের প্রথম ক্লাসে আমি তোমাদের অ্যাবডোমিনাল এক্সামিনেশন পড়াইতে পারিনি, তোমরা প্রশ্ন করতেছিলে তো, সময় চলে গেছে, শেষ করতে পারি নাই। কাজে এখন দেখো অ্যাবডোমিনাল এক্সামিনেশনের কথা আমার বলতে হবে। প্রসিডিউর অফ অ্যাবডোমিনাল এক্সামিনেশন সেদিন কিন্তু পড়ানোই হয় নাই, কোশ্চেনে শেষ হয়ে গেছে ক্লাস। আচ্ছা, অ্যাবডোমিনাল এক্সামিনেশনে যেটা যেমন আছে তেমনই থাকবে, কোনো চেঞ্জই আসবে না। হাইট অফ ইউটেরাস যেমন থাকার কথা ঠিক তেমনই থাকবে, ফিটাল হার্ট ইউটেরাসটা যেমন থাকার তেমনই থাকবে, সফট ইলাস্টিক যা হওয়ার তাই হবে। যদি সে লেবারে দেয় তাহলে ইউটেরাইন কন্ট্রাকশন পাবে, নাহলে ইউটেরাস যেমন হওয়ার তেমনই থাকবে। ফিটাল হার্ট খুব বেশি খারাপ যদি পেশেন্ট না হয়ে থাকে, পেশেন্ট যদি নিজে ব্লিডিং হয়ে শকে না গিয়ে থাকে, ফিটাস ভালো থাকবে, কোনো প্রবলেম থাকবে না। শুধুমাত্র ব্লিডিং এর জন্য মায়ের যে সমস্যাগুলো হতে পারে, বেশি ব্লিডিং হলে কি হয়, মানুষ শকে চলে যায়, পালস কমে বেড়ে যায়, বিপি কমে যায়, এগুলো মায়ের মধ্যে পাবে, আর মা বলবে যে আমার ব্লিডিং হচ্ছে। এই আর তুমি পরীক্ষা করে দেখবে যে ইটারন হাইট ঠিক থাকবে, কন্ট্রোল ঠিক থাকবে, তারপর হলো ফিটাল হার্ট সাউন্ড যদি মা বেশি কম্প্রোমাইজ না হয়, ফিটাল হার্ট ঠিক থাকবে, এভরিথিং ঠিক থাকবে, সাধারণত প্রেজেন্টিং পার্টটা এঙ্গেজ হয় না, এরকম ভাবে ফিটাল হার্ট সবকিছু ঠিকঠাক করতে পাবে। আর ভেজানাল এক্সামিনেশন কখনো করা যাবে না, এপিএস মনে রাখবা, বারবার শোনো, অ্যান্টিপাটাম হেমোরেজ প্লাস পারভেজানাল এক্সামিনেশন করা যাবে না কোনো অবস্থাতে। পারভেজানাল এক্সামিনেশন তুমি যত বড় ডাক্তারই হোক, পিবি এক্সামিনেশন করা যাবে না। পিবি এক্সামিনেশন শুধুমাত্র করা যাবে কখন, তোমার সমস্ত প্রস্তুতি নিয়ে, যদি তোমার প্রয়োজন মনে, তাহলে আমরা কি দেখবো, পিবি এক্সামিনেশনের একটা পার্ট কিন্তু ইনস্পেকশন, 2 নম্বরটা হলো বাইম্যানুয়াল কি যেন তোমার স্পেকুলার এক্সামিনেশন, 3 নাম্বার হলো বাইম্যানুয়াল এক্সামিনেশন। আমরা শুধুমাত্র ইনস্পেকশনটা করবো, ইন্সপেকশন করে দেখবো যে হচ্ছে ঠিক আছে, হয়ে গেছে ওখানে ব্লিডিং এখনো হচ্ছে কিনা, ব্লিডিং এর কালারটা কি, হ্যাঁ কি পরিমাণ লস হচ্ছে, এখনো কি হচ্ছে কিনা, কি ধরনের কালার, এটা আমরা ইন্সপেকশনটা করবো শুধু, কোনো হাত লাগাবো না, কোনো ধরনের মানে ইয়েতে, কারণ কি নিচের দিকে যদি প্লাসেন্টা থাকে, হ্যাঁ এখানে যদি আমি পিভি এক্সামিনেশন করতে যাই, তাহলে তো আমি কি করব, ব্লিডিংটা আরো বেশি প্রভোগ করে দিব, আরো বেশি ব্লিডিং শুরু হয়ে যাবে। এই জন্য কোন ধরনের এপিএসে, কোন তোমার প্লাসেন্টা প্রিভি, আরেকটা হলো এব্রাসিভ প্লাসেন্টা, এটা আরেকটা আছে, সেখানে হয়তো পিভি করা যাবে, সমস্যা হবে না, কিন্তু এই মুহূর্তে তো আমি জানি না, ঠিক এই মুহূর্তে আমি জানি না এটা কি ধরনের ব্লিডিং হচ্ছে। এই জন্য আমরা কখনো এপিএস কেসে আমরা পিভি করি না, ইভেন এই যে আমাদের লেবার রুমে আসলেও আমরা পিভি করতে মানা করি। তাইলে এখন বলো, তাহলে কি পিভি করা একদমই যাবে না? পিভি তাহলে ডায়াগনোসিস কিভাবে করব? দেখলাম ব্লিডিং হইতেছে, এটা তো অন্য কারণে ব্লিডিং হইতেছে, ব্লিডিং এর তো আরো কজ আমরা পড়লাম,
অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা আছে, আমার কোনো কজও পাওয়া যায় না, এরকম 25% আছে, 5% আছে লোকাল কজ। তো আমরা কিভাবে বুঝবো এটা কি ধরনের ব্লিডিং হচ্ছে? আমার ম্যানেজ তো করতে হবে। হ্যাঁ, আপাতত ম্যানেজ না করলাম, পেশেন্টকে অ্যাডমিশন দিলাম, ব্লাড দিয়ে দিলাম, ফ্লুইড শুরু করে দিব, তারপর গ্রুপিং ক্রস ম্যাচিং করে ব্লাডও দিলাম, কিন্তু আলটিমেটলি আমাকে বুঝতে হবে কেন ব্লিডিং হচ্ছে। সেজন্য এখানে আমাকে হেল্প করবে আলট্রাসোনোগ্রাম। সাধারণত তার হয়তো আগেরই আলট্রাসোনোগ্রামে থাকবে লো লাইং প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া হয়তো সরাসরি সোনোলজিস্ট লিখেও দিয়ে থাকে, ইভেন টাইপও লিখে দিয়ে থাকে, সেন্ট্রাল প্লাসেন্টা প্রিভিয়া অথবা প্লাসেন্টা প্রিভিয়া মার্জে, যেরকম প্লাসেন্টা প্রিভিয়া আলট্রাসোনোগ্রামে থাকে। হ্যাঁ, এটা হেল্প। যদি আগের কোনো আলট্রাসোনোগ্রাম না থাকে তুমি এখন করো, এখন করে নিতে পারবে, ঠিক এই মুহূর্তে করে নাও, কিন্তু বিবি করবে না। আচ্ছা, এলো তাহলে আমাদের এটা ডায়াগনোসিস করার একমাত্র পথ হলো আলট্রাসোনোগ্রাম, ট্রান্স অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাম। তোমার ট্রান্সভেজাইনাল আলট্রাসোনোগ্রামও করা যাইতে পারে, ট্রান্সপেরিনিয়াল আলট্রাসোনোগ্রাম মানে পেরিনিয়ামের কাছে প্রোব ধরেও করা যাইতে পারে। আমরা এত কিছু সাধারণত আমাদের এখানে করা হয় না, আমরা ট্রান্স অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রাম এটাই মনে রাখবো। এখন ট্রান্সভেজাইনাল আলট্রাসোনোগ্রাম ভেজাইনাতে প্রোবটা ধরতে হবে, সার্ভিক্সের কাছে লাগানো যাবে না। সার্ভিক্স বা লোয়ার ইউটেরাইন সেগমেন্টে যদি ওটা ইয়ে করা হয়, টাচ করে, তাহলে তো ব্লিডিং হবে। ট্রান্সভেজাইনাল আলট্রাসোনোগ্রাম এটা বলতে পারো, আমরা অত বলি টলি না, কারণ আমি একটা বলি ট্রান্সভেজাইনাল যদি ভালো করে করা যায় কেয়ারফুলি, ব্লিডিং হবে না। কিন্তু তুমি ওদিক দিয়ে যে প্রোবটা ঢুকাবে ভেজাইনাল রোটে, পরবর্তীতে যদি এমনিও ব্লিডিং হয়, পার্টি কি বলবে তোমাকে যে আপনি ব্লিডিংটা করাইছেন, আমার রোগী ভালো ছিল আপনি আর বাড়াই দিচ্ছেন, তাই না? এরকম কথা বলবো। এই জন্য আমরা সব সময় সেফ সাইডে থাকবো, ট্রান্সভেজাইনালটা আমরা বলি না, ট্রান্স অ্যাবডোমিনাল আলট্রাসোনোগ্রামের কথাই বলি, ঠিক আছে? তাহলে ডায়াগনোসিস এখন করা হোক বা আগে আগেও করা হয়ে, ডায়াগনোস কেসে থাকতে পারে কি দিয়ে? আলট্রাসোনোগ্রাম দিয়ে। আচ্ছা, তাহলে আমরা কি ভেজাইনাল এক্সামিনেশন একদমই করব না? না, এটা কোন অনেক সময় তো দেখা যায় এটা লেসার ডিগ্রিও থাকতে পারে, আবার আলট্রাসোনোগ্রাম তো ভুল থাকতে পারে, বা যখন আমার মনে সন্দেহ লাগে যে আসলে এটা কি প্লাসেন্টা প্রিভিয়াই বা এটার টাইপ নিয়ে, যখন তোমার সন্দেহ থাকে, আলট্রাসোনোগ্রামকে তুমি বেশি রিলাই করতে পারছো না, সেক্ষেত্রে সন্দেহজনক কেসগুলোতে আমরা পিভি এক্সামিনেশন করতে পারি। তাহলে কিভাবে করব? এটাকে বলা হয় ডাবল সেটআপ পিভি এক্সামিনেশন। তার মানে কি, পেশেন্টকে একদম রেডি করে তুমি ওটিতে নিয়ে যাবে, ব্লাড হাতে থাকবে, ওটিতে নিয়ে তারপর তাকে এখানে এমনও বলা হয় যে অ্যানেস্থেসিয়া দিয়ে তারপর করো, পিভি এক্সামিনেশন করো। তখন হবে কি, তখন যদি তুমি পাও যে ঠিক আছে প্লাসেন্টা প্রিভিয়া, তাহলে তুমি ব্লিডিং, যদি প্লাসেন্টা প্রিভিয়া হয়ে থাকে, তোমার হাত লেগে তো তখন ব্লিডিং শুরু হয়ে যাবে, তার সাথে সাথে তুমি মানে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট মানে সিজার করে ডেলিভারি করাই ফেললে। আর যদি মনে করো না প্লাসেন্টা প্রিভিয়া না, তেমন না, এটাকে ভেজানো এই কেসকে রাখা যাবে, এর ব্লিডিংও তেমন বেশি না, অথবা টোটালি প্লাসেন্টা প্রিভিয়াই না, অন্য কোনো কজ পেলে, অথবা প্লাসেন্টা প্রিভিয়ার ডিগ্রিটাও তেমন না, টাইপ 1 অথবা টাইপ 2 অ্যান্টেরিয়র, যেখানে আমরা ভেজানাল ডেলিভারি অ্যালাউ করি, আস্তে আস্তে আমরা এদিকে যাচ্ছি, টাইপ 1 এবং টাইপ 2 অ্যান্টেরিয়রে ভেজানাল ডেলিভারি অ্যালাউ করতে পারি। টাইপ 2 পোস্টেরিয়র যেটা ডেঞ্জারাস তোমাদেরকে বলছি, টাইপ 2 পোস্টেরিয়র, টাইপ 3, টাইপ 4 এ ভেজানাল ডেলিভারি অ্যালাউ করব না, সরাসরি সিজারিয়ান সেকশন, ভুল হয় না যেন, ঠিক আছে? তো যদি এমন হয় যে ভেজানাল কেস, ভেজানাল ডেলিভারি সম্ভব, তাহলে আমরা ওটা অ্যালাউ করব তখন। তাহলে এটাকে কি বলা হয়? ডাবল সেটআপ পিভি এক্সামিনেশন। একদম ওটিতে নিয়ে গিয়ে পেশেন্টকে সম্পূর্ণভাবে রেডি করে, ব্লাড হাতে নিয়ে গিয়ে অ্যানেস্থেসিয়া দিয়ে তারপর এক্সামিনেশন করে দেখবো। তখন যদি প্রয়োজন হয়, মনে হয় যদি না এটা প্লাসেন্টা প্রিভিয়া ব্লিডিং শুরু হয়ে গেছে, তখন সাথে সাথে তুমি সিজার করে ফেললে, আর না হলে তাকে ভেজানাল ডেলিভারি আমরা অ্যালাউ করতে পারি। তাহলে এটা হলো ডাবল সেটআপ পিভি এক্সামিনেশন। এটা করা যাইতে পারে যখন তোমার সন্দেহ থাকে বা প্রয়োজন বোধ করো, যদি তুমি এটা করতেই পারো। শেষ। এখন হলো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, মানে কি আসবে? পিভি ব্লিডিং এর এপিএস এর অন্য যে কজগুলো আছে, এপিএস এর অন্য যে কজগুলো আছে সেগুলো আসবে। অন্য কেস আরেকটা কি, আরেকটা কজ কি আছে? অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা, এটা আমরা পড়লাম। আর হলো যদি সার্ভিক্সে লোকালি যদি কোনো ট্রমা অথবা কোনো ডিজিজ থেকে থাকে, সেটা আমরা দেখতে পারি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। তাহলে আমাদেরকে এটাতেও হেল্প করবে হলো সে প্লাসেন্টা প্রিভিয়াতে, মানে সরি, আল্ট্রাসোনোগ্রামে আমাদেরকে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থেকে মানে ডায়াগনোসিস বের করে আনার জন্য হেল্প করবে শেষ পর্যন্ত সে আল্ট্রাসোনোগ্রামে। আর অনেক সময় আমরা যদি ওরকম মনে হয়, তাহলে আমরা স্পেকুলাম দিয়ে সার্ভাইকাল ডিজিজ দেখতে পারি।
সার্ভাইকাল পলিপ, সার্ভাইকাল কার্সিনোমা, যদি ওগুলো সন্দেহজনক থাকে আগ থেকে তো এগুলো কিছু আজ করা যায়, বা আল্ট্রাসোনোগ্রাম যদি বলে যে হ্যাঁ না ইউটেরাসটা ঠিক জায়গায় আছে, সরি প্লাসেন্টা ঠিক জায়গায় আছে, তার মানে প্লাসেন্টা প্রিভিয়া না। আবার এব্রাপশিয়ার পয়েন্ট আমরা তখন এব্রাপশিয়া করবো তখন বুঝবা তুমি এব্রাপশিয়ার পয়েন্ট গুলো তো সেরকম না, সেক্ষেত্রে স্পেকুলাম দিয়ে জেন্টাল এক্সামিনেশন করে দেখা যেতে পারে লোকাল কোনো কিছু আছে কিনা। এভাবে করে তোমার সাধারণত এগুলো একটু কমে করা হয়, ব্লিডিং এর ভয় তেমন একটা করা হয় না। যাই হোক অন্যান্য কজ থেকে আল্ট্রাসোনোগ্রামে তোমাকে প্রথম হেল্প করবে, এছাড়া জেন্টাল পিভি এক্সামিনেশন স্পেকুলার এক্সামিনেশন করে বাকিটা মানে আমরা শিওর হতে পারবো, অথবা ডেলিভারির পরে অনেক সময় ডায়াগনোসিস হয়। ডেলিভারির পরে ডায়াগনোসিস হয়ে আমার তো তেমন কোনো লাভ হচ্ছে না। আগে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি হয়তো তো আমাদের তখনকার প্রসিডিউরটা, ডেলিভারি প্রসিডিউরটা আমরা চেঞ্জ করতে পারি, আইদার ভেজানাল আর সিজারিয়ান সেকশন আমরা করবো কিনা সেটা সম্বন্ধে আমরা আইডিয়া নিতে পারি। আচ্ছা তাহলে মোটামুটি আমাদের প্লাসেন্টা প্রিভিয়া পড়া শেষ হয়ে গেল। আমরা কি শিখলাম? হোয়াট ইজ প্লাসেন্টা প্রিভিয়া, টাইপ অফ প্লাসেন্টা প্রিভিয়া, কেন টাইপ টু পোস্টেরিয়র কেন ডেঞ্জারাস টাইপ অফ প্লাসেন্টা প্রিভিয়া, আমরা কিভাবে ডায়াগনোসিস করব প্লাসেন্টা প্রিভিয়া। তার মানে কি একটা পেশেন্ট হঠাৎ করেই প্রেগনেন্ট লেডি তার কজলেস পেনলেস এবং রিকারেন্ট ব্লিডিং হচ্ছে, এটা প্লাসেন্টা প্রিভিয়ার সাথে সাথে আমরা সতর্ক হব, সে চলে যাবে অ্যাডমিশন নিয়ে যাবে, নিবে ভর্তি থাকবে এবং তার ম্যানেজমেন্ট সাথে সাথে ম্যানেজমেন্ট করতে হবে। এটা এইটুকু আমরা শিখলাম। আচ্ছা আর ইয়ে হলো যে আর একটা কি বললাম, এটা ফাঁকে আমি এটা বলে ফেলছি, ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট হলো তোমার মেইনলি টাইপ, যেটা আমি বলছি আবার রিপিট করি, টাইপ 1 এবং টাইপ 2 এন্টেরিয়র, এই দুটাকে আমরা ভেজানাল ডেলিভারি, এই দুই ক্ষেত্রে আমরা ভেজানাল ডেলিভারি এলাউ করতে পারি। ভেজানাল ডেলিভারি এলাউ করব যদি না আদার কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে। ভেজানাল ডেলিভারির অনেক কন্ট্রাইন্ডিকেশন আছে, যদি ওগুলো না থাকে টাইপ 1 এবং টাইপ 2 এন্টেরিয়রকে ভেজানাল ডেলিভারি এলাউ করব। ওকে, আর টাইপ 2 পোস্টেরিয়র, টাইপ 3, টাইপ 4 অলওয়েজ শুড বি ডেলিভার্ড বাই সিজারিয়ান সেকশন। এদের সিজারিয়ান সেকশনও তোমার ডেঞ্জারাস, অনেক সময় তোমার ইয়ে থাকে সহজে প্লাসেন্টা, যে সামনেই তো প্লাসেন্টা থাকে, আমরা এই সিজারিয়ান সেকশনের ইনসিশন দিয়ে লোয়ার সেগমেন্টে, প্লাসেন্টাও লোয়ার সেগমেন্টে, বুঝো সমস্যাটা কিরকম। প্লাসেন্টা কেটে ভিতরে ঢুকতে হয়, ইউটেরাইন ওয়াল কেটে প্লাসেন্টা কেটে সরাসরি ভিতরে ঢুকে দ্রুত, প্লাসেন্টাতে হ্যাম্পার করলে তো ফিটাসের সমস্যা শুরু হয়ে যায়, তাই না? দ্রুত ফিটাস ডেলিভারি করে নিয়ে আসতে হয়। খুব ইয়ে হ্যান্ড, তোমার এক্সপার্ট হ্যান্ডে কিন্তু অপারেশনটা করতে হয়, সিজারটা করতে হয়। প্লাসেন্টা কেটে ভিতরে ঢুকে তারপর হলো মেমব্রেন রাপচার করে বেবি তাড়াতাড়ি করে ইয়ে করে তারপর হলো প্লাসেন্টা ডেলিভারি করে আসতে হয়। এক্ষেত্রে যেটা তোমার একটা প্রবলেমে লাগতে হইতে পারে, যেটা তোমরা আন্দাজ করতেই পারো, মরবিডলি এডহারেন্ট থাকতে পারে প্লাসেন্টাটা। দেখা যায় ওই যে কোন স্কারের উপরে যদি পড়ে, এই যে আগে করলাম, আগে যদি কোনো অপারেশন হয়ে থাকে সেই অপারেশন স্কারের উপরে যদি প্লাসেন্টাটা পড়ে, অথবা এমনিতেই যেহেতু লোয়ার ইউটেরাইন সেগমেন্টটা তেমন সুবিধাজনক না ফর ইমপ্লান্টেশন, হ্যাঁ এখানে লেগে মরবিড অ্যাডহারেন্ট হতে পারে। তার মানে কি প্লাসেন্টা একদম লেগে পড়ছে, এটা ডিটেক্ট করা যায় না, সে তো নিচ থেকে সেপারেট হয়ে আসতো, সেপারেট তেমন ভাবে সেপারেশন করা যায় না, প্লাসেন্টাটা লেগে থাকে, সেক্ষেত্রে মরবিড অ্যাডহারেন্ট প্লাসেন্টার জন্য ব্লিডিং হতে থাকে। হ্যাঁ এমনকি এখন তুমি যদি এখন তো সিজারিয়ান সেকশনে যদি তুমি থাকো, হ্যাঁ তোমার সামনেই তো প্লাসেন্টা, তুমি যদি এটাকে জোর করে আনার চেষ্টা করো, ইউটেরাইন সেগমেন্ট ইউটেরাসের লেয়ার শুদ্ধ চলে আসবে, এতে আরো বেশি ব্লিডিং হয়ে মারা যেতে পারে, বেশি ব্লিডিং হয়ে মারা যায়। সেক্ষেত্রে অনেক সময় আমরা যখন কোনো মতেই প্লাসেন্টাকে ডিটেক্ট করে আনতে পারি না, তখন ইয়ে নিয়ে কনসেন্ট নিয়ে ভালো করে কাউন্সিলিং করে কনসেন্ট নিয়ে অনেক সময় হিস্টেরেক্টমি করে ফেলা লাগে। ঠিক আছে, হিস্টেরেক্টমি করে আসতে হয়, নাহলে পেশেন্ট লস্ট হয়ে যায়। আবার অনেক সময় আমরা যতটুকু প্লাসেন্টা আনতে পারি নিয়ে আসি, বা সাইনাস যদি ওপেন থাকে, সাইনাস গুলো সাধারণত অনেক লোয়ার সেগমেন্ট, তো লোয়ার সেগমেন্টে প্লাসেন্টা থেকে অনেক সময় কন্টাক্ট করে রেক্টাল পাওয়ার নাই, ভালো করে কন্টাক্ট করে না, ব্লিডিং হতে থাকে, ওখানে আমরা স্টিচ দেই, যতক্ষণ পারি সেলাই টেলাই দিয়ে কোনোভাবে যদি রেখে আসা যায় রেখে আসি। আবার কখনো কখনো পার্শিয়ালি প্লাসেন্টাটা রিমুভ হচ্ছে, বাকি প্লাসেন্টা ইনক্লেটা বলে একদম ভিতরে ঢুকে আসে, ইউটেরাসের লেয়ারের ভিতরে ঢুকে গেছে, সেটাকে রেখে আসি, যেটুকু আলগা আছে ওটুকু নিয়ে আসি, যেটুকু রয়ে গেছে রেখে আসি, যেটা একদম ইনক্লেটা থাকে প্লাসেন্টা, যেটা একদম ভিতরে একদম গ্রথিত থাকে, একদম অ্যাটাচ থাকে, সেটা দিয়ে তেমন ব্লিডিং আসে না, মনে রাখবা সেপারেটেড প্লাসেন্টা থেকে কিন্তু ব্লিডিং হয়। আর এই সময় প্লাসেন্টাল পার্ট রেখে পার্টলি, এবং কখনো কখনো কেউ কেউ এমন লাগছে টোটাল প্লাসেন্টাটাও রেখে আসা লাগছে,
খেয়াল করো, পয়েন্টগুলো মনে রাখো, খুব যে পরীক্ষা ধরবে ভালো পারলে এগুলো তোমাদের ধরবে। টোটাল প্লাসেন্টা কোনোভাবে আনতে পারি না, আবার তেমন ব্লিডিংও নাই। কখন এমন হবে প্লাসেন্টাও আনা যাচ্ছে না, ব্লিডিংও নাই, ইনক্রিয়েটা হলো, মানে একদম প্লাসেন্টা ভালোভাবে লেগে আসছে, ভিতরে ঢুকে গেছে, ইউটেরাইন ওয়াল সেপারেশন না হলে ব্লিডিংও হবে না। সেক্ষেত্রে ব্লিডিং না থাকলে প্লাসেন্টাকে আর আমি ডিস্টার্ব করলাম না, রেখে আসতে পারি, এভাবে রেখে আসা যায়। টোটাল প্লাসেন্টাটা রয়ে গেল, পরে এটা অটোলাইসিস হয়ে ইয়ে হয়ে যায়, ভেনিশ হয়ে যায়, অথবা পারভেজানালি এটা চলে যায়। সেক্ষেত্রে আমাদের আবার মেডিসিন ইউজ করা লাগে, মিথোট্রেক্সের ইনজেকশন দিতে হয়। বাই দিবে, এখানে অনেক কথা বলে ফেললাম, হয়তো এগুলো সব তোমাদের জন্য না, কিন্তু জানা লাগবে, এবং পরীক্ষা কোনো সময় থাকতেও পারে, লাগবে না মানে কোনো সময় জিজ্ঞেস করতে পারে। এই হলো ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট চলে গেছে, তাইলে পেশেন্ট আসলে প্রথমে আমরা এটাকে তোমার একটা ইমার্জেন্সি হিসেবে রিসিভ করব, তাকে তার কি করব, তার হোয়াইট বোর্ড ক্যানুলা ওপেন করে দিব, ব্লাডের জন্য ব্লাড গ্রুপিং এর জন্য ব্লাড পাঠাবো, সাথে ক্রস ম্যাচিং করে। দেখো তোমরা অগ্রিম কারণ গ্রুপিং করলে ক্রস ম্যাচিং বলবা না, যখন আমার ব্লাড দেওয়ার দরকার হয়ে যায় তখন আমরা ক্রস ম্যাচিং বলবো। ক্রস ম্যাচ ব্লাডের জন্য আমরা পাঠিয়ে দিব, এদিকে ফ্লুইড শুরু হয়ে গেল। তারপর আমরা ডিসিশন নিবে এটা কি করব, কি করা যায়। আগ থেকে যদি আমার ডায়াগনোস কেস থাকে, আল্ট্রাসোনোগ্রাম করা থাকে, তাহলে তো আছেই, পেশেন্টের ওয়েলবিংটা আমরা দেখবো, ভাইটালস গুলো দেখবো, ফিটাল হার্টবিট এগুলো সব দেখবো। যদি মনে হয় যে তোমার মেজর ডিগ্রিতে পড়ে গেছে, মেজর ডিগ্রি হলে সাথে সাথে সিজার করে ফেলবো। যদি মেজর ডিগ্রি না হয়, মাইল্ড ডিগ্রি হয়ে থাকে এবং কোনো ভেজানাল ডেলিভারির কোনো ধরনের কন্ট্রাইন্ডিকেশন না থাকে, তাহলে আমরা ভেজানাল ডেলিভারি এলাউ করব, মানে না যে তুমি ভেজানাল ডেলিভারি করতে একেবারে পেরে ফেলবা। আমি কি বললাম, এলাউ করব। যদি এখান থেকে দেখা যায় এলাউ করলাম, এখন দেখা যায় আবার ব্লিডিং শুরু হয়ে গেছে, বেশি পরিমাণ ব্লিডিং হচ্ছে, তারপর হলো প্রলং হয়ে যাচ্ছে, প্রোগ্রেস করছে না, ফিটাল রেট খারাপ হয়ে যাচ্ছে, ফিটাল স্টেজ দেখে সিজার করতে পারবো। তাহলে এই কথাটা এই বলবে, টাইপ 1 এবং টাইপ 2 অ্যান্টেরিয়রে আমরা ভেজানাল ডেলিভারি এলাউ করব। ওকে, আচ্ছা। এখন হলো আমাদের সেকেন্ড টাইপ, যেটা হলো সেকেন্ড টাইপ হলো অ্যাব্রাপসিও প্লাসেন্টা। ওই যে প্রথমে আমরা ক্লাসিফিকেশনে এগুলো বলে আসছি, প্লাসেন্টা প্রিভিয়া, সেকেন্ডটা হলো অ্যাব্রাপসিও প্লাসেন্টা। অ্যাব্রাপসিও প্লাসেন্টা হলো, এখানেও তোমার কি হচ্ছে, ব্লিডিং হচ্ছে, কিন্তু এখানে কিন্তু প্লাসেন্টাটা লোয়ার সেগমেন্টে না, নরমালি প্লাসেন্টা থেকে ব্লিডিং হচ্ছে। তাহলে কেন হইলো ব্লিডিংটা, মানে সে কখনো তো ব্লিডিং হওয়ার, এভাবে ব্লিডিং হওয়ার তো কথা না, কেন ব্লিডিং হবে, সে যদি সেপারেট হয়ে যায়, সময়ের আগে সেপারেশন, প্লাসেন্টাল সেপারেশন হওয়ার কথা কখন, বেবিটা ডেলিভারি হওয়ার পরে সে সেপারেট হয়ে আসবে, হ্যাঁ সেপারেট হয়ে সে ডিটাচড হবে, কিন্তু আগে যদি সে সেপারেট হয়ে যায় তখন মারাত্মক ধরনের ব্লিডিং হবে। ঠিক আছে, কারণ সাইনাস গুলো, ম্যাটারনাল সাইনাস ওপেন হয়ে যাবে, এবং খুব বেশি। সৌরভ, তোমার ঘুম আসে কেন? সৌরভ, ঘুমাইলে তো চলবে না, মনোযোগ দাও, মনোযোগ দাও। আমি তো অনেক পড়া রেখে রেখে শুধুমাত্র কি পয়েন্ট গুলো বলে যাচ্ছি, যেগুলো তোমাদের পরীক্ষায় ধরা হয়। সব তো এগুলো একদম জিস্ট মনে রাখা লাগবে, সময় থাকলে পরবর্তীতে এক্সট্রা পড়াবো, এখন হলো জিস্ট গুলো আগে বলে যাই। ঠিক আছে, মনোযোগ দাও, ঘুমাইলে হবে না, চোখ ডুলু ডুলু করতেছে কেন? হ্যাঁ, তাহলে এব্রাপসিও প্লাসেন্টা, এটার আরেকটা নাম হলো অ্যাক্সিডেন্টাল হেমোরেজ অথবা প্রিমেচিউর সেপারেশন অফ প্লাসেন্টা। অ্যাক্সিডেন্টাল হেমোরেজে বেশি বলা হয়, এব্রাপসিও বলা হয়, শুধুমাত্র এব্রাপসিও বলা হয়। ঠিক আছে, এটা মনে রেখো। এটা কিন্তু আরো, ওটার চাইতেও এটা গ্রেভ কন্ডিশন। প্লাসেন্টা প্রিভিয়া যেমন শুনছো, এটা আরো বেশি খারাপ কন্ডিশন, দুইটাই খারাপ, এটা ওটার চেয়ে তার একটু বেশি। It is one form of antepartum hemorrhage where the bleeding occurs due to premature separation of normally situated placenta. একদম যা আছে তা মুখস্থ বলবে, একটু এদিক সেদিক বলবে না। ডেফিনিশন ছোট ছোট ডেফিনিশন সহজ, এগুলো ওই যে কমিউনিটি মেডিসিনের ডেফিনিশন না, সহজ সহজ ডেফিনিশন, যা আছে তাই বলবে, ভুল বলা যাবে না। তাহলে কেন ব্লিডিং হচ্ছে এখানে, প্রিমেচিউর সেপারেশন অফ নরমালি প্লেসড প্লাসেন্টা, সে কোনো সামনে লোয়ার ইউটেরাইন সেগমেন্টে না, সে তার নির্দিষ্ট ঠিক জায়গা মতোই আছে, কিন্তু ব্লিডিংটা কেন হচ্ছে, ডিউ টু প্রিমেচিউর সেপারেশন অফ নরমালি প্লেসড প্লাসেন্টা। আচ্ছা, এটার আবার টাইপ হলো তিনটা, ওখানে যেমন টাইপ পাইছি চারটা, এখানে টাইপ হলো তিনটা, রিভেল, কনসিল্ড এন্ড মিক্সড। রিভেল হলো কি, যেটাই ব্লিডিং হচ্ছে, যাই এখানে মানে
প্রিমেচুর মানে প্লাসেন্টাটা তার নির্দিষ্ট সাইটে আছে, এটা তুমি যখন বলবে তখন তোমাদেরকে পরীক্ষার হলে জিজ্ঞেস করবে তাহলে কোথায় তার যে নর্মালি প্লেস যে বললা তুমি, নর্মালি প্লেস কই, কোনটা তার নর্মালি প্লেস? তার মানে কি নর্মালি প্লেস আমরা কোথায় জানি? পোস্টের ইউজুয়ালি প্লাসেন্টা মানে ইমপ্লেন্টেশন যেখানে হয় সেখানে তো প্লাসেন্টেশন হয় কোথায়? আপার সেগমেন্টে নিয়ার দ্য ফান্ডাস এবং পোস্টেরিয়র ওয়ালে হয়, এন্টেরিয়র ওয়ালে হতে পারে, তবে ইউজুয়ালি এটা পোস্টেরিয়র ওয়ালে হয়। ইন দ্য আপার সেগমেন্ট নিয়ার দ্য ফান্ডাস, দ্য আপার সেগমেন্ট নিয়ার দ্য ফান্ডাস বেশি হয়, পোস্টেরিয়র ওয়ালে এন্টেরিয়র ওয়ালে হতে পারে। এটা হলো প্লাসেন্টার নর্মাল সাইট। প্রথমে আমরা যেটা পড়ছি সেটা হলো নর্মাল সাইটে ছিল না, সে অ্যাবনর্মাল সাইটে ছিল, সে লোয়ার ইউটেরাইন সেগমেন্টে চলে আসছে। কিন্তু এখানে হলো আপার ইউটেরাইন সেগমেন্টে নর্মাল প্লেসে থেকেও ব্লিডিং হচ্ছে, কি জন্য হচ্ছে? সে প্রিমেচুরে, সে যখন সেপারেশন হওয়ার কথা তখন সেপারেশন হলো না, নর্মাল সাইটে আছে কিন্তু সে সেপারেশন হয়ে গেল আগে, ডিউরিং প্রেগন্যান্সি সে সেপারেট হয়ে গেল। তাহলে এখন জিজ্ঞেস করবে তাহলে কখন প্রেসেন্টের সেপারেশন হওয়ার কথা? বলবা কি আফটার ডেলিভারি অফ দা বেবি, বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে স্যার তখন প্লাসেন্টার সেপারেশন হবে। অথচ দেখো সে আগেই এন্টিনেটাল পিরিয়ডে সেপারেশন হয়ে যাচ্ছে, এই জন্য এত ব্লিডিং হয়। এখানে কিন্তু মারাত্মক ধরনের প্লাসেন্টাল হেমোরেজ হয়। তোমরা জানো মেটারনাল সাইনাস গুলো খুবই তোমার ওপেন থাকে, বড় বড় থাকে, কি জন্য? সবকিছু ফেভার করে টু সাপ্লাই ব্লাড নিউট্রিশন এভরিথিং টু দ্য ফিটাস। হ্যাঁ, প্লাসেন্টা এবং মায়ের যে কানেকশনটা, মায়ের এবং বেবির ফিটাসের কানেকশন হলো প্লাসেন্টা এন্ড কর্ড। কাজে এমন করে থাকে তোমার ব্লাড ভেসেল গুলো, মেটারনাল স্পেস গুলো একদম ওপেন থাকে, যেন ফিটাসের কোনো ধরনের সমস্যা না হয়, সে তার নিউট্রিশন বা প্লাসেন্টাল ফাংশন যেটা সেটার জন্য ভালোভাবে হয়। এখন এটাই যদি তোমার সেপারেট হয়ে যায়, মানে ইউটেরাস থেকে যদি প্লাসেন্টাটা উঠে আসে, তখন হলো সাইনাস গুলো, এই যে সাইনাসের কথা বললাম অনেক ব্রড ব্রড বড় বড় সাইনাস থাকে, সাইনাস গুলো ওপেন হয়ে গিয়ে টোরেনশিয়াল ব্লিডিং হতে থাকে, মারাত্মক ধরনের ব্লিডিং হতে থাকে। যত বেশি সেপারেশন তত বেশি ব্লিডিং, যত বেশি সেপারেশন তত বেশি ব্লিডিং। প্রথম প্রাথমিক অবস্থায় কি থাকে তোমার, প্লাসেন্টা আর ইউটেরাসের মাঝখানে ব্লাডটা জমতে থাকে, তারপরে যখন বেশি শুরু হয় তখন ব্লিডিং পারভেজানালি চলে আসে। পারভেজানালি যদি ব্লিডিং গায়ে হয়, যে পরিমাণে ব্লাড ব্লিডিং হতে থাকে সেটা যদি ভেজানালি চলে আসে সেটা হলো রিবেল। যদি না আসে, মোটেও যদি না আসে, পুরোপুরিটাই প্লাসেন্টার পিছনে জমতে থাকে, সেটা হলো কনসিল। আর কিছু জমলো কিছু বেরোয় আসলো, সেটা হলো মিক্সড। তাহলে রিবিল কনসিডার মিক্সড টাইপ অফ ব্লিডিং পেলাম আমরা অফ অ্যাব্রাসিয়া প্লাসেন্টা। এখানে ফিটাল ব্লিডিং হয় না সবসময়, এটা মেটারনাল ব্লিডিং এ হয়। মায়ের খুব বেশি মানে জিওপার্ডি সমস্যায় থাকে, পার্সেন্টেজ হলো 1/100 ডেলিভারি, 1% বলতে পারো। এখানে পেরিনেটাল মর্টালিটি মানে ফিটাল মর্টালিটি খুব বেশি থাকে, যেহেতু তোমার প্লাসেন্ট যে এখানে প্রিমেচিওর সেপারেশন অফ প্লাসেন্টা হয়ে গেছে, প্লাসেন্টাল ফাংশনাল কাজ করছে না টু টুয়ার্ডস ফিটাস, এই কাজগুলো প্লাসেন্টা ফিটাসের জন্য করে, এগুলো আর কোনোটাই তো হচ্ছে না। এই জন্য যদি সময় মতো ইন্টারভেনশন নেওয়া না যায় তাহলে তোমার পেরিনেটাল মর্টালিটিও বেশি, ম্যাটারনাল মর্টালিটিও বেশি। ম্যাটারনাল মর্টালিটিও এই ক্ষেত্রে খুব বেশি হয়, এটা বেশি খারাপ আগেরটার চেয়ে। আচ্ছা, তারপর এখানে প্লাসেন্টা প্রিভিয়াতে তোমাদেরকে বলছিলাম যে তেমন কোনো কষ্ট নাই, হাই রিস্ক কিছু রিস্ক ফ্যাক্টর আছে, এখানে কিন্তু ইটিওলজি পড়তে হবে। প্লাসেন্টা ইয়ের কি যেন এব্রাপশিয়া প্লাসেন্টার ইটিওলজি আছে এবং এগুলো ভালোভাবে জানতে হবে, এটা পড়া লাগবে। কি কি রিস্ক ফ্যাক্টর আছে? জেনারেল কিছু রিস্ক ফ্যাক্টর, হাই বার্থ অর্ডার, ওই আগেও এটা ছিল, মানে মাল্টিপেরিটি আর কি। হাই বার্থ অর্ডার মাল্টিপেরিটি, যত বেশি তার বাচ্চা হবে তত বেশি, ধরো ফার্স্ট হয়তো প্রাইমারি গ্র্যাভিটিতে হলো না, সেকেন্ড গ্র্যাভিটিতে হলো না, থার্ড ফোর্থ ফিফথ, যত এইভাবে বাড়তে থাকে তত এটা হওয়ার চান্স বাড়বে। এটা প্লাসেন্টা প্রিভিয়াতেও ছিল, মনে করে দেখো, মায়ের এজ বাড়লে, এটা প্লাসেন্টা প্রিভিয়াতেও ছিল, এজ যত বাড়তে থাকে, পুয়ার সোশিওইকোনমিক কন্ডিশনে এদের খাওয়া দাওয়া চলাফেরা রেস্ট ঘুম এগুলা কিছু ঠিক মতো হয় না, এই জন্য পুয়ারদের এটা বেশি হওয়ার সম্ভাবনা। আর হলো স্মোকিং করলে এখানেও সম্ভাবনা আছে, ওখানেও স্মোকিং এর করলে এটা হইতে পারে। আর একদম গ্রেভ যেটা ভালো, যেটা একটা কজ, ভালো কি বলবো, সবচেয়ে খারাপ কজ আর কি বলার মতো যেটা, সেটা হলো হাইপারটেনশন ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে যদি এখানে যদি প্রেসার থাকে, এখন প্রেসারটা যেরকমই হোক, হাইপারটেনশন এমন হইতে পারে পেশেন্টের আগেও ছিল,
হ্যাঁ, অথবা তার প্রেগন্যান্সি ইনডিউসড হাইপারটেনশন হলো, প্রেগন্যান্সি হওয়ার পর তার হাইপারটেনশন হলো, আগে হাইপারটেনশন হলো, অথবা প্রি একলামশিয়া বা একলামশিয়া, এগুলো সবই হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি। তার আগেরই হাইপারটেনশন থাকতে পারে, প্রেগন্যান্সি আসার জন্য তার হাইপারটেনশন হলো, হাইপারটেনশন হয়ে তার প্রি একলামশিয়া হলো, একলামশিয়া হলো, এগুলো সবই হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি। এটার সাথে তোমার অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা হওয়ার খুবই সম্ভাবনা থাকে, মনে রাখবা। হাইপারটেনশন ইন প্রেগন্যান্সি হলে অ্যাব্রাপশিয়া প্লাসেন্টার চান্স খুব বেশি থাকে। তারপর আসে ট্রমা, যে কোনো ধরনের ট্রমা, অ্যাবডোমিনে ধরো পেটে দূরে একটা ব্লো, একটা লাথি খেলো, অথবা একটা কিছু এসে আঘাত করলো, কোনো ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, অথবা তোমার হলো যে আমরা ক্যাফালিক ভার্সন যদি করতে যাই, এক্সটার্নাল ক্যাফালিক ভার্সন সাধারণত আমরা দেশে করে খুব একটা করি না। ওই যে যদি তোমার প্রেজেন্টেশন ঠিক না থাকে, প্রেজেন্টেশন ঠিক করতে হবে ক্যাফালিক করে দেওয়ার জন্য, অথবা টানবার থাকলে অনেক সময় পোডালিক করা হয়, মানে আবার ফ্রিজ থাকলে ক্যাফালিক করার জন্য যে বাইরে দিয়ে যে ম্যানুয়ালটা মেনোভারটা করা হয়, এটাকে বলা হয় ভার্সন। ভার্সন করতে গিয়েও তোমার অ্যাব্রাপশিয়া হইতে পারে। ভার্সন বেশি বলবো না, কারণ ভার্সন আমরা প্র্যাকটিস করি না তেমন একটা। যে কোনো ট্রমা, অ্যাবডোমেনে যে কোনো ট্রমা হলেই কি হতে পারে, অ্যাক্সিডেন্টাল হেমোরেজ হতে পারে। তারপর হলো সাডেন ইউটেরাইন ডিকম্প্রেশন, এটা হলো সুন্দর আরেকটা কজ। এটা যেমন তোমার ইয়ে করলে, তুমি এআরএম শুনছো কিনা জানি না, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন করলে, অথবা এমনিতেই মেমব্রেন রাপচার হয়ে গেল, হঠাৎ করে সাডেন গাছ সব লাইকার বের হয়ে গেল, অনেকগুলো লাইকার বের হয়ে গেল যে কোনো কারণে, এতে কি হবে, হঠাৎ তোমার এই যে ইউটেরাসে একটা এমটি আসবে না, এমটিনেস আসবে না, এই এমটিনেস এর জন্য তোমার প্লাসেন্টাটা সেপারেট হয়ে যায়। হঠাৎ করে সাডেন ডিকম্প্রেশনের জন্য প্লাসেন্টা সেপারেট হয়ে চলে আসতে পারে, হয়ে সেপারেশন হয়ে যেতে পারে, প্লাসেন্টাল সেপারেশন হয়ে যেতে পারে, এটাকে বলা হয় সাডেন ইউটেরাইন ডিকম্প্রেশন। কাজে যদি মেমব্রেন রাপচার হয়ে যায়, হ্যাঁ, সাধারণত যদি লাইকারের পরিমাণ এখন আরো বেশি, এই ঘটনাটা বেশি হতে পারে। তো মেমব্রেন রাপচার হলে তা না, হঠাৎ করে যদি সাডেন গাছ অফ লাইকার, এটি একটু মনে রাখো, এত কিছু বলা লাগবে না, সাডেন গাছ অফ লাইকার, এমনি লাইকার যদি বের হয়ে যায়, তখন ডিকম্প্রেশনের জন্য প্লাসেন্টাল সেপারেশন হতে পারে। এটা আরেকটা কজ। শর্ট কর্ডটা শর্ট, ওই ফিটাসের মোমেন্টের জন্য টান পড়ে গেল, তো টান পড়লে তো তোমার প্লাসেন্টাল সেপারেশন হয়ে যাবে। সুপাইন হাইপারটেনশন সিনড্রোম, সুপাইন হাইপারটেনশন সিনড্রোম একটা পার্সেন্টেজ অফ ওমেনের থাকে, সেটা সুপাইন হাইপারটেনশন সম্বন্ধে তোমাদের আইডিয়া আসছে আমি মনে করি। এখানে হলো কি যে গ্র্যাভিড ইউটেরাস থাকলে, ইউটেরাস যখন গ্র্যাভিড থাকে, মা যখন গ্র্যাভিড থাকে তখন অনেক বড় থাকে না, ইউটেরাসটা অনেক বিরাট একটা ইয়ে নিয়ে মা ঘুরতে থাকে, তখন সুপাইন শো। এই জন্য আমরা কোনো মাকেই সুপাইন শুতে বলি না, প্রেগনেন্ট মাকে। যখন সে সুপাইন সোজা হয়ে চিত হয়ে, সেটা আমি মানে প্রথম ক্লাসে বলছি, যখন সে সোজা হয়ে শোবে তখন, এটা আমি প্রথম ক্লাসে পুরো বলছি, আমার মনে হয়েছে এখন, তখন কি হবে, ইনফেরিয়র ভেনা কাভাতে প্রেসার দিবে, এতে তার ভেনাস রিটার্ন কমে যাবে, কমে যাওয়ার কারণে হঠাৎ করে হাইপারটেনশন ডেভেলপ করে, যেটা মায়ের জন্য ক্ষতিকর, ফিটাসের জন্য তারও বেশি ক্ষতিকর। মায়ের হাইপারটেনশন যখন হবে, ফিটাল সার্কুলেশন কমে যাবে, তখন ফিটাসটা জিওপাডিতে পড়ে যাবে। এবং আবার এটা কি সেকেন্ড টাইমেস্টার হতে শুরু করে, সাধারণত ইউজুয়ালি যত ইউটেরাস যত বড় হবে তত বেশি কম্প্রেশন হবে, ভেনাকেবল কম্প্রেশন তত বেশি হবে, তত বেশি সুপার হাইপারটেনশনের প্রবলেম থাকবে। যাদের কোলেটারাল সার্কুলেশন ওয়েল এস্টাবলিশ থাকে, তারা এটাকে ওভারকাম করতে পারে, আর যাদের কোলেটারাল সার্কুলেশন এস্টাবলিশ না থাকে, তারা কিন্তু এটা শিকার হয়। হাইপারটেনশনে মায়েরও খারাপ অসুবিধা হইতে পারে যদি সাথে সাথে সে পোস্টার চেঞ্জ না করে, বা তার উপযুক্ত যেগুলো করার, কখনো কখনো অক্সিজেন দেওয়া লাগতে পারে, পোস্টার চেঞ্জের সাথে তার মানে রিসাসিটেট করা লাগবে। যদি সাথে সাথে ইয়ে না করা হয়, তার পজিশন চেঞ্জ করা না হয়, বা তার যেগুলো মেজার নেওয়া হয়, তাহলে তোমার ফিটাল ডিকম্প্রেশন, ফিটাল অ্যানোক্সিয়া হইতে পারে, ফিটাল ডেথ হতে পারে। এটা হলো সুপার হাইপারটেনশন সিনড্রোম। সুপার হাইপারটেনশন সিনড্রোমেও কখনো কখনো তোমার কি হয়, এই প্লাসেন্টাল সেপারেশন হয়ে যেতে পারে ডিউ টু প্যাসিভ এনগর্জমেন্ট অফ দ্য ভেসেল। প্লাসেন্টাল অ্যানোমালি থাকলে হইতে পারে, আগে আগে সেপারেশন হয়ে যেতে পারে। সিক প্লাসেন্টা হলে হইতে পারে পুয়ার প্লাসেন্টেশন, যেমন প্লাসেন্টাটা ভালোভাবে পুয়ার প্লাসেন্টেশন হলো সে ভালোভাবে এন্ডোমেট্রিয়াম অথবা মায়োমেট্রিয়ামে সে অ্যাঙ্কর করতে পারে নাই, প্লাসেন্টাটা সিক, সে ভালো না, সে সাইজে বড় হয় নাই, তার মধ্যে ইনফ্রাকশন আছে, ক্যালসিফিকেশন আছে, তারপর সে ভালোভাবে ওখানে অ্যাঙ্কর করতে পারে নাই, এরকম প্লাসেন্টাও সেপারেট হবে তাড়াতাড়ি। আর খুব
গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট হলো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি এই প্রসঙ্গে বলে রাখি সবাইকে, আমি এটা বলি, ইয়েতে অবস্টেটিক্সে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির কি কি ফ্যাক্ট আছে। একটা হলো কি করে নিউরাল টিউব ডিফেক্ট করতে পারে। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে যদি আর্লি প্রেগন্যান্সিতে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি খুব বেশি থাকে তাহলে নিউরাল টিউব ডিফেক্ট করতে পারে। এখন কি পেলাম, অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা করতে পারে, আরেকটা কি করতে পারে, মেগালোব্লাস্টিক এনিমিয়া। তাহলে এই তিনটা জিনিস ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি প্রেগন্যান্ট লেডির জন্য করতে পারে। আচ্ছা, তারপরে যদি কোনো সাবমিউকাস ফাইব্রয়েড থাকে বা ইউটেরাসের যদি কোনো সেপ্টাম থাকে সেক্ষেত্রে প্লাসেন্টা সেপারেট হয়ে যেতে পারে। ইউটেরাস টরশন হয়, যদি টরশন হয়ে গেলে প্লাসেন্টা সেপারেট হতে পারে। তারপর হলো থ্রোম্বোফিলিয়া, আগেও যদি অ্যাব্রেশনের হিস্ট্রি থাকে তার আবারও হইতে পারে। এই তো কোকেন অ্যাবিউজ বলছে, এগুলো তো আমাদের দেশে তেমন হয় না। আচ্ছা, তারপরে তোমরা এটা বলতে পারো। এখানে যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে সবগুলো মনে রাখতে হবে। রিস্ক ফ্যাক্টর বলতে পারো, অনেক সময় এগুলোকে কজও বলা হয়। আর আমি প্লাসেন্টা প্রিভিয়াতে কজ ফেলে আসছি, রিস্ক ফ্যাক্টর করতে বলছি। এখানে রিস্ক ফ্যাক্টর বেশি ইম্পর্টেন্ট, বা এগুলোকে তুমি কজ হিসেবে বলতে পারো, রিস্ক ফ্যাক্টরও বলতে পারো, কজও বলতে পারো। এখানে যা আছে এগুলো মনে রাখবে, কখনো ভুললে চলবে না। প্রথম যেমন তোমার জেনারেল ফ্যাক্টর গুলো ভোলা যাবে না, হাইপারটেনশন ভোলা যাবে না, ট্রমা, সাডেন ইউটেরাইন ডিকম্প্রেশন, শর্ট কর্ড, ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি, এই কয়েকটা একদম টোটো বলা লাগবে। বাকিগুলো বলা লাগবে না তা বলি নাই, এই কয়েকটা ভুলা যাবে না। আচ্ছা, ম্যাম, তাহলে হ্যাঁ বলো। ম্যাম শর্ট কোডের ব্যাপারটা একটু বলা যাবে না? আবার আচ্ছা, শর্ট কর্ড, আচ্ছা, কর্ডটা যদি শর্ট থাকে তার মানে কি প্লাসেন্টা আর বেবির মাঝখানে ডিস্টেন্সটা কম। এখন ধরো ফিটাল মুভমেন্ট, ফিটাস যদি বেশি মুভ করতে থাকে, কর্ড যদি শর্ট হয় টান পড়বে না? বড় একটা ম্যাডাম, কর্ড থাকলে সে ফ্রিলি মুভ করতে পারে, তো ফ্রিলি মুভ করতে পারবে না, এটাতে টান পড়বে। আর এই টানটা বিশেষ করে তোমার এন্টিপার্টাম পিরিয়ডে কম পড়লেও লেবারে গেলে তখন আরো বেশি পড়ে। তখন ফিটাস ডিসেন্ড করতে থাকে, তাই না? ডিসেন্ড করতে থাকে আর এদিকে কর্ড থাকে পিছনে, তখন আরো বেশি টান পড়ে। ওইসব ক্ষেত্রে কর্ডে টান পড়লে তো প্লাসেন্টাটা আলগা হয়ে আসবে, তাই না? সেপারেশন হয়ে যাবে। আর কোনো কিছু? তাহলে কি বুঝলাম আমরা? প্রিমেচিউর সেপারেশন অফ নরমালি প্লেসড প্লাসেন্টা, এটাকে আমরা প্লাসেন্টা অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা বলি। এটা কিছু কিছু কজ বা রিস্ক ফ্যাক্টর আছে, এটা খুব একটা গ্রেট কন্ডিশন। এটা মায়ের ম্যাটারনাল ডেথ এবং নিউনেটাল মানে পেরিনেটাল ডেথ, যেটা মানে বেবি বা ফিটাস যাই বলো, এই ডেথটাও খুব বেশি হয়। ম্যাটারনাল ডেথও সিগনিফিকেন্টলি হাই ইন কেস অফ অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা। আচ্ছা, এখন বলো ডায়াগনোসিস কিভাবে করব? কেস তো এরকম মানে জানলাম ব্যাপারটা, আমরা কিভাবে ডায়াগনোসিস করব? হ্যাঁ, যদি ব্লিডিং নিয়ে আসে, রিভিল ব্লিডিং হলে তো তুমি বলতে পারবা হ্যাঁ এত ব্লিডিং হইতেছে, আইদার প্লাসেন্টা প্রিভিয়া সে প্লাসেন্টা, অথবা ওই যে এপিএস এর যে কোনো একটা কজের মধ্যে পড়বে ধরে নিলাম। তারপর হলো আমরা আল্ট্রাসোনোগ্রাম করলে দেখবো, যদি দেখি যে প্লাসেন্টা তো তার জায়গা মতো আছে, তাহলে তো এটা কি, এটা অ্যাব্রাপশিয়া হওয়ার চান্স বেশি। আর আমাদের বাকি দুটা রয়ে গেল, ইনডিটারমিনেট কজ, আরেকটা হলো লোকাল কজ। লোকাল কজের আগের হিস্ট্রি থাকতে পারে, লোকাল কজের হিস্ট্রি থেকে এটা বোঝা যাবে। আর অন্যান্য সাইন সিমটম দিয়ে আমরা এখানে ডিফারেন্সিয়েট করবো ফ্রম প্লাসেন্টা প্রিভিয়া অর আদার কজ। কি কি পাবো? যেমন এখানে ব্লিডিং থাকবে, আবার যদি একদম রিভিল ব্লিডিং হয়, ব্লিডিং হইতেছে এবং ব্লিডিংটা সাধারণত ব্রাইট রেড কালার থাকে না। প্লাসেন্টা প্রিভিয়ার ব্লিডিং ব্লাডটা থাকে ব্রাইট রেড, যেহেতু এটা কাছ থেকে আসে, কাছে লোয়ার ইউটেরাইন সেগমেন্ট থেকে ব্লাডটা আসতেছে, এটা উপর থেকে আসতেছে, ব্ল্যাক কিছু হয়ে যায়। তারপর হলো এখানে হলো তোমার যদি কনসিল টাইপ থাকে তেমন ব্লিডিং আসবে না, কিন্তু পেশেন্ট তোমার কাছে তাহলে আসবে কেন? হ্যাঁ, ব্লিডিং হচ্ছে, তো পেশেন্ট কেন তোমার কাছে আসবে, কি হয়েছে তার? সিভিয়ার পেইন থাকবে, সিভিয়ার পেইন থাকবে, মানে কনসিল টাইপ অফ হেমারেজ খুবই খারাপ। হ্যাঁ, খুব বেশি পেন থাকবে। আর হলো অ্যাবডোমেন ডিস্টেন্ডেড হওয়া শুরু হবে, পেশেন্ট শকে চলে যাবে। পেশেন্ট শকে চলে যাবে। ব্লিডিং হইলেই তোমার কনসিল বলো, রিভিল বলো, মিক্সটাইপ বলো, সব ক্ষেত্রে ব্লিডিং হবে। কোনোটা তুমি দেখো অথবা তুমি না দেখো, পেশেন্ট শকে থাকবে, তার পালস বেশি বেড়ে যাবে, তার বিপি কমে যাবে। আবার এদিকে পেশেন্ট লোকালাইজড পেইন বলবে, তুমি হাত দিয়ে অ্যাবডোমেনে টেন্ডারনেস পাবে,
পেশেন্ট অফ পেইন বলবে। আর যদি কমপ্লিট রিবিল টাইপ হয়, মানে কোনো রিবিল টাইপ হলে তুমি হয়তো হাইট অফ ইউটেরাসটা নর্মালি থাকবে, যদি কনসিল বা মিক্স টাইপ হয় হাইট অফ ইউটেরাসটা বেড়ে যাবে, ইউটেরাইন হাইট বেড়ে যাবে। আর কনসিল হলে তাকে বিরাট এক অ্যাবডোমেন হয়ে যায়, কারণ কি তোমার প্রচন্ড ব্লিডিং। এরকম ব্লিডিং হয় তোমার মায়ের বডিতে যতটুকু হয়ে চলে যেতে পারে, এতটুকু ব্লাড কোথায় জমতেছে? প্লাসেন্টার নিচে। কাজে অ্যাবডোমেনের হাইট মানে ইউটেরাসের হাইটটা কি পরিমাণ বাড়ে চিন্তা করো। এতে কি হয়? অ্যাবডোমেনটা টেন্স টেন্ডার হয়ে থাকে, বোর্ড লাইক রিজিডিটি হয়ে থাকে, ফিটাল পার্ট পাওয়া যায় না, ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যায় না। ফিটাল হার্ট সাউন্ড এমনও পাবা না, বাচ্চা তো এমনি মরে যায় এই ধরনের কন্ডিশনে, যখন একদম কনসিল থাকে। কনসিল টাইপে ব্লিডিং হয়, ফিটাস মরে যায়, হার্ট সাউন্ড এমনও পাবা না, থাকলেও পাবা না, কারণ এত হার্ট থাকে, সাউন্ড শোনার মতো থাকে না। আর মা খুব বেশি ব্যথা থাকে, মা শকে থাকে। একটা একটা শক হয় তার কি জন্য? পেইনের জন্য। এটা হলো পেইনের জন্য শক, মনে রাখবে, নিউরোজেনিক শক। আরেকটা ব্যথা কি জন্য হয়? তার ব্লিডিং এর জন্য। আরেকটা শক হয় তার ব্লিডিং এর জন্য। ব্লিডিং হলে কি হয়? হাইপোভলিমিক শক। কাজেই অ্যাব্রপসিয়া প্লাসেন্টাতে টু টাইপ শক হয় একই সাথে, নিউরোজেনিক শক এন্ড হাইপোভলিমিক শক, দুই ধরনের শক অ্যাব্রপসিয়া প্লাসেন্টাতে থাকে। তাই তুমি এগুলো কন্ডিশনটা সব কন্ডিশনে থাকবে। হ্যাঁ, আর যদি ব্লিডিং যদি দেখো তো বুঝলাই, হ্যাঁ এটা অ্যাব্রপসিয়া হতে পারে, প্লাসেন্টা প্রিভি হতে পারে, সেটা তুমি ডায়াগনোসিস করে কনফার্ম হবে কোনটা কি। আর যদি মিক্সড অথবা কমপ্লিটলি কনসিল টাইপ হিমোরেজ থাকে, তাহলে তুমি এমনিই বুঝবা সে পেশেন্টের শকের সাইন থাকবে, কোল কামি স্কিন থাকবে, পালস কম থাকবে, বেশি থাকবে, বিপি বেড়ে যাবে, হাইট অফ ইউটেরাস বেড়ে যাবে, টেন্ডার অ্যাবডোমেন থাকবে, ফিটাল হার্ট সাউন্ড পাওয়া যাবে না, ফিটাল পার্টস পাওয়া যাবে না, পেশেন্টের কন্ডিশন খুবই গ্রেভ থাকবে। এই হইলো তুমি ডায়াগনোসিস করবে। ঠিক আছে? এখন যদি তুমি আগে আগে কি বলছিলাম যে ভেজাইনাল এক্সামিনেশন করো না, করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে যখন তুমি জেনে যাবা যে এটা ভেজাইনাল এক্সাম, মানে এটা প্লাসেন্টা প্রিভিয়া না, এটা হলো তোমার কি জানো, এব্রাশিয়া প্লাসেন্টা, সেক্ষেত্রে সবার আগে তুমি যেটা করবে, অবশ্যই তুমি তার জন্য তার ভাইটাল গুলো চেক করে তাকে ওই আগে যেমন বলছি সেরকমই হোয়াইট বোর্ড নিডেল দিয়ে তুমি তার চ্যানেল ওপেন করো, দুই হাতে দুইটা ফ্লুইড ক্রিস্টালয়েড ফ্লুইড শুরু করে দাও, ব্লাডের জন্য চিৎকার চেঁচামেচি শুরু করে দাও, ব্লাড ব্লাড চলে আসুক, অনেক ব্লাড লাগবে, অনেক ব্লিডিং হচ্ছে, তো ব্লাড আসতে থাকুক। এদিকে তুমি ধরে যদি সবার আগে যে কাজটা করবে, এআরএম করে দিবে, আর্টিফিশিয়াল রাপচার অফ মেমব্রেন। এতে কি লাভ হবে? এআরএম করে দিলে একদিকে হলো এআরএম তো ইন্ডাকশন, তাই না, সার্জিক্যাল ইন্ডাকশন, লেবারও তুমি ইন্ডিউস করে দিলে, আর লাইকারটা যদি বের হয়ে আসে, একটা লোড তো কমলো, বুঝছো? লাইকার এমনি তো অনেকখানি থাকে, এই ফ্লুইডটা যদি বের হয়ে যায় তার তো একটা লোড কমলো, মায়ের তো একটু কষ্টটা কমলো, সে খুবই কষ্টে থাকে। লাইকারটা বের হয়ে গেলে তার একটা তো কষ্ট কমলো, সব কষ্ট তার রিলিফ হলো না, বাট লাইকার বের হয়ে যাতে তার লোডটা কমলো। ঠিক আছে? এতে সে কিছুটা রিলিফ ফিল করবে। আর এদিকে এআরএম করে দেওয়াতে তার ডেলিভারি হয়ে যেতে পারে। দেখো তোমার এখন তুমি তাকে এখানে তো পিভি করতে সমস্যা নাই, দেখো তার সার্ভিক্সটা ফেভারেবল আছে কিনা, তুমি সার্ভিক্স ফেভারেবলের জন্য যা দেওয়া দিতে পারো, মিসোপোস্টাল দিয়ে ফেভারেবল করতে পারো। যদি দেখো সার্ভিক্স ফেভারেবল, ইউটেরাইন কন্ট্রাকশন খুব গুড, ভালো কন্ট্রাকশন আছে, কারণ এআরএমটা তো হলো ইন্ডাকশন, হ্যাঁ তাহলে তো ডেলিভারি হয়ে যাবে। আর যদি না হয়, দেখো মানে তেমন ইউটেরাইন কন্ট্রাকশন না আসে, তুমি অক্সিটোসিনও দিতে পারো, সার্ভিক্স রাইপেনিং এর জন্য মিসোপোস্টাল দিতে পারো, মানে প্রোস্টাগ্ল্যান্ডিন E1 ওটা দিতে পারো। তারপর হলো কন্ট্রাকশন আনার জন্য তুমি অক্সিটোসিন দিতে পারো, এখানে যদি কোনো ধরনের কন্ট্রা ইন্ডিকেশন না থাকে, কন্ট্রা ইন্ডিকেশন যদি না থাকে, এগুলো দাও, এগুলো দিয়ে ডেলিভারি করে ফেলো, শেষ হয়ে গেল। আর যে ব্লাডটা লস হলে তুমি ব্লাড দিয়ে দাও, শেষ, ডেলিভারি হয়ে গেল। আর যদি দেখা যায় যে না, তার এখন ডেলিভারি হওয়ার মতো কোনো সুযোগ নাই, সবসময় তো বললে আমি যেমন কথা কথা বলে ফেললাম, এত সহজ না, সবসময় তার কন্ট্রা ইন্ডিকেশন আছে অফ ভেজানাল ডেলিভারি, অথবা ভেজানাল ডেলিভারি সহজে হওয়ার হচ্ছেও না, ডিলে হইতে পারে, কিন্তু পেশেন্টের অবস্থা তো খারাপ, সেক্ষেত্রে সিজার করে দিবে। তো এখানে ভেজানাল ডেলিভারির খুব ভালো একটা সুযোগ আছে, কেন হয়ে যায়, পেশেন্ট এত বেশি সমস্যায় থাকে, ট্রাবলের টেনশনে থাকে, ভেজানাল ডেলিভারি কিন্তু ইজিলি হয়ে যায়, ভেজানাল ডেলিভারির চান্স এখানে ভালোই আছে। কিন্তু যদি দেখা যায় ভেজানাল ডেলিভারি ডিলেড হবে, পেশেন্টের কন্ডিশন তো ডিটোরিয়েট আছে বা ডিটোরিয়েট করছে, সেক্ষেত্রে তাড়াতাড়ি আমরা সিজারিয়ান সেকশন করতে পারি, করবো, দুইটাই এখানে চলবে, ভেজানাল ডেলিভারি এবং সিজারিয়ান সেকশন, খেয়াল করো। কিন্তু প্লাসেন্টা প্রিভিয়াতে ক্লাস করে দিয়েছি, আলাদা করে দিচ্ছি, টাইপ 1 টাইপ 2 অ্যান্টেরিয়র ভেজানাল ডেলিভারি অ্যালাউ করবো, এবং বাকিগুলোতে সিজার করবো, এখানে কিন্তু এরকম না, এখানে ভেজানাল ডেলিভারি অ্যালাউ করতে পারি যদি না অন্য কোনো কন্ট্রা ইন্ডিকেশন না, আর না হলে যদি ভেজানাল ডেলিভারি ফেইল হয় বা কোনো কন্ট্রা ইন্ডিকেশন থাকে ফর ভেজানাল ডেলিভারি, সেই ক্ষেত্রে আমরা কি করব, সিজারিয়ান সেকশন করব।
এখানে তোমার ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন করেছে গ্রেড 0, 1, 2, 3, এগুলো পড়ে নিও। এগুলো সাধারণত আমরা তেমন ধরি না, বা পরীক্ষা তেমন একটা আসে না তোমাদের শেখার জন্য, জাস্ট একদম বই থেকে পড়ে নিও যা আছে তাই। আমি বললে এরকমই বলবো, এই জন্য আর আমি এটা বলতেছি না। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবে হলো, আহ, এখানে মেটারনাল ডেথের কজ কি। একবার সে প্লাসেন্টাতে মেটারনাল ডেথ আমি আগে বলেছি রেটটা একটু হাই। এখন এটা আহ এত ডেট হওয়ার কজ কি। একে হলো তোমার যদি কনসিল টাইপের ব্লিডিং হতে থাকে, হ্যাঁ, বা অনেক ক্ষেত্রে মিক্সড টাইপ ব্লিডিং, একটু 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 দেখা যাচ্ছে বাকিটা ভিতরে জমতেছে, এই সমস্ত ব্লিডিং এর বুঝতে দেরি হয়। হ্যাঁ, সে যে আসলে ব্লিড করতেছে, এতখানি ব্লিডিং হইতেছে, এটা আমাদের বুঝতে দেরি, ডায়াগনোসিস করতে দেরি হয়। এটা হলো একটা পয়েন্ট। তারপর অ্যাব্রাপশন জিনিসটাই খুব খারাপ, তার সাথে যে কোমরবিড কন্ডিশন গুলো থাকে, যেমন প্রি-এক্লাম্পসিয়া, হাইপারটেনশন, এগুলোর কারণে আরো সে খারাপ হয়ে থাকে। হ্যাঁ, আর অ্যাব্রাপসিয়া হয়ে গেলে প্লাসেন্টা যখন সেপারেট হয়ে থাকে এত বেশি ব্লিডিং হয়, মেটারনাল সাইনাস, বারবার আমি এই কথাগুলো বলতেছি, মেটারনাল সাইনাস গুলো এত ওয়াইডলি ওপেন থাকে, এত বেশি পরিমাণ ব্লিডিং, অল্প সময়ে অনেক বেশি ব্লিডিং হয়ে যায়, সেটা অনেক সময় তোমার ম্যানেজমেন্টে মানে দ্রুত ম্যানেজ না করলে তোমার আওতার বাইরে চলে যাবে। মেটারনাল সাইনাস গুলো কেন অত ওপেন থাকে? ফিটাসের সুবিধার জন্য। মানে একটা ফিটাসের জন্য মায়ের জীবনটা সবসময় বলিদান করা থাকে। ফিটাসের ব্লিডিং ব্লাড সাপ্লাই যেন ভালো থাকে, সেজন্য অলওয়েজ মেটারনাল সাইনাস গুলো খুব ভালোভাবে ওপেন থাকে। এই যে ওপেন যদি না থাকে তাহলে ফিটাল গ্রোথ ভালো হয় না। এই ওপেন সাইনাস বেশি করে ওপেন থাকাতে বেশি করে ব্লিডিং হয়, যেই না সেপারেশন হয়ে যায় প্লাসেন্টা, ব্লিডিং হওয়া শুরু হয়। এইসব কারণে হিমোরেজটা বেশি হয়। হিমোরেজে হাইপোভলিমিক শকে গিয়ে মায়ের কন্ডিশন খারাপ হয়ে যেতে পারে, মা যখন খারাপ হয় ফিটাসও খারাপ হয়ে যায়। ঠিক আছে। আর অ্যাডিশনাল কজ এখানে যেটা হবে, যেটা বিপদ, এখানে এনুরিয়া ডেভেলপ করে, একেআই, একিউট রেনাল ফেলিউর অথবা একিউট রেনাল কি ইনসাল্ট হইতে পারে। একিউট রেনাল ফেলিউরের জন্য তোমার সাডেনলি মানে রেনাল ফেলিউর হয়ে মানে টোটালি তার রেনাল শাটডাউন হয়ে যেতে পারে। কি জন্য হয় অ্যাব্রাপশিয়া? ওটাতে তো এটা আমি বলি নাই, এখানে কেন এসব বলতেছি। একিউট রেনাল ফেলিউর হওয়ার কারণ হলো তোমার ইউটেরাইনাল রিফ্লেক্স বলে একটা কথা আছে, যেখানে ইউটেরাসে এই কাণ্ডটা চলতেছে, খুব বেশি টেন্স টেন্ডার হয়ে আছে, পেইন আছে, টেন্স হয়ে আছে ইউটেরাসটা, এখান থেকে একটা রিফ্লেক্স চলে যায় কিডনিতে। কিডনিতে ওখানে রিফ্লেক্স গিয়ে তোমার সেই কিডনির ভেসেল যেগুলো আছে, রেনাল ভেসেল, সেগুলো তোমার কন্ট্রাক্ট করে, কনস্ট্রিকশন হয়, কন্ট্রাক্ট করে লিভারে, সরি, কিডনিতে, মানে রেনাল পারফিউশনটা কাটিল হয়ে যায়, শাটডাউন হয়ে যায় হঠাৎ করে। এই জন্য তোমার রেনাল শাটডাউন হয়, মানে একিউট রেনাল ফেলিউর ডেভেলপ করে। কর্টিক্যাল নেক্রোসিস এবং টিউবুলার নেক্রোসিস দুইটাই একসাথে হতে পারে। ঠিক আছে, এটা হলো গিয়ে তোমার একিউট রেনাল ফেলিউর ডেভেলপ করতে পারে কিসে, অ্যাব্রাপশিয়া প্লাসেন্টাতে, বিশেষ করে কনসিল টাইপ ভ্যারাইটি, কনসিল ভ্যারাইটিতে। কি বললাম আমি? এক হইলে এমনিতে তো ব্লিডিং ফ্লিডিং হয়ে তোমার পেশেন্টের রেনাল পারফিউশন কমে যায়, এটা তো একটা কন্ডিশন আছেই, সব অর্গানে তার ব্লিডিং এর একটা ইফেক্ট পড়বে, তাই না? এটা একটা কন্ডিশন। আর দ্বিতীয় যেটা গ্রেভ কন্ডিশন, সেটা হলো ইউটেরাসের তো তোমার কনসিল ভ্যারাইটিতে খুব বেশি পেইনফুল কন্ডিশন থাকে, এই পেইনের জন্য একটা রিফ্লেক্স তৈরি হয়, এটাকে বলে ইউটেরো রেনাল রিফ্লেক্স। এই রিফ্লেক্সের জন্য রেনাল ভাস্কুলেচার যে আছে, রেনাল ভেসেল আর্টারি এবং ভেইন দুইটাতে কন্ট্যাক্ট করে, ওরা কন্ট্রাকশন হওয়াতে রেনাল যে ব্লাড ফ্লো আছে, ব্লাড সাপ্লাই আছে, সেটা শাটডাউন হয়ে যায়। এই শাটডাউনের জন্য রেনাল ফেলিউর মানে একিউট রেনাল ফেলিউর ডেভেলপ করতে পারে, বা একেআই ডেভেলপ করে, একেআই ডেভেলপ করে পেশেন্ট মারা যেতে পারে। আরেকটা কন্ডিশন ডেভেলপ করে, সেটি হলো ব্লাড কোয়াগুলোপ্যাথি, ডিআইসি ডেভেলপ করতে পারে। কারণ ডিআইসি ডেভেলপ করে, এই যে তোমার একটা প্লাসেন্টাল হিমোরেজ হচ্ছে, এই ব্লাডটাকে, এই ব্লাড যে কোনো জায়গায় ব্লিডিং হলে আমাদের বডিতে সবার আগে কোয়াগুলেশন যে ফ্যাক্টর গুলো আছে, কোয়াগুলেশন যে ফ্যাক্টর গুলো আছে, এগুলো গিয়ে গিয়ে কি করে, ক্লট তৈরি করে, কোয়াগুলেশনটাকে মানে ব্লিডিংটাকে বন্ধ করার চেষ্টা করে। তো তোমার একটা প্লাসেন্টার নিচে হিমোরেজ হইতেছে, কোয়াগুলেশন ফ্যাক্টর যা আছে সবাই গিয়ে ওখানে কাজ করতেছে, যে কজন আছে 1 2 3 4 12 পর্যন্ত যারা আছে সবাই গিয়ে ওখানে কাজ করতেছে। কাজ করে করে তারা ওই যে যে ব্লিডিংটা হচ্ছে সেটা বন্ধ করার চেষ্টা করতেছে, ক্লট তৈরি হইতেছে, এমন করে করে পুরো কোয়াগুলেশন ফ্যাক্টর, ক্লটিং ফ্যাক্টর যা আছে সবাই ইউজড হয়ে যাচ্ছে, ব্যবহার হয়ে যাচ্ছে, ইউজড হয়ে যাচ্ছে, আর নাই, আর ক্লটিং ফ্যাক্টর বডিতে নাই। এটাকে বলে কনজাম্পটিভ কোয়াগুলোপ্যাথি। তখন কি আর বডির ব্লিডিং বন্ধ করার মতো আর কিছু থাকবে না, সব কোয়াগুলেশন ফ্যাক্টর গুলো, ক্লটিং ফ্যাক্টর গুলো এখানে ইউজ হয়ে গেছে।
তখন কি হবে, চারদিক থেকে বডিতে ব্লিডিং হওয়া শুরু হবে। এমনি তো বডিতে ব্লাড নাই, আর যেটুকু আছে তোমার সব থেকে ব্লিডিং হওয়া শুরু হবে। তুমি যে হোয়াইট বোর্ড নিডল ঢুকাইছো হাতে, ওটা দিয়েও দেখো ব্লিডিং হচ্ছে। ঠিক আছে, যেখানে ধরো সেখানে সারা বডি থেকে যেখানে ডিআইসি হলে যা হয় সেটা শুরু হবে। তাই কাজে ম্যাটারনাল ডেথ, এই দুটা কারণে ম্যাটারনাল ডেথ আরো বেশি অ্যাগ্রাভেট করে। ঠিক আছে, তাহলে গ্রেভ কন্ডিশন কিভাবে হলো? একে তো হলো এখানে ব্লিডিং বেশি হয়, ব্লিডিং বেশি হলে হাইপোভলিউমিক শকে পেশেন্ট দ্রুত চলে যায়। ম্যাটারনাল শক মানে হলো ফিটাল জিওপার্ডি, ফিটাল জিওপার্ডি হলে ফিটাল ডেথ হয়ে যায়। আর আমরা কন্ডিশনটা বুঝতেও একটু দেরি হয়। প্লাসেন্টা প্রিভিয়া যেমন মায়ের, মহিলা নিজেই দেখে যে আমি ঘুম থেকে উঠে হঠাৎ করে রাতে দেখে যে তার ব্লিডিং হয়ে সে ব্লাডের মধ্যে ভাসতেছে, খুব ইজিলি ডায়াগনোসিস হয়ে বোঝা যায়। কিন্তু এখানে অনেক সময় ডায়াগনোসিস হয় না, সবসময় ব্লাড সরাসরি চলে আসে না, উপরে থাকে, রিভিল খুব কম হয়। রিভিল টাইপে বোঝা যাবে, রিভিল টাইপে বোঝা যাবে, কিন্তু এই সবসময় বোঝা যাবে না, এতে আমাদের ডায়াগনোসিস দেরি হয়। তারপর এই দেখো তুমি পেশেন্টের জেনারেল কন্ডিশন গুলো তো দেখছো, খুব একটু এই পেশেন্ট গুলো থাকে একটু তোমার নিউট্রিশনাল ইয়েটা তার ভালো থাকে না, সে এনিমিক থাকে, সে পুয়ার সোশিওইকোনমিক কন্ডিশন থেকে আসে, তার হাসপাতাল এএনসি ভালোভাবে থাকে না, এগুলো তার থাকে। সব মিলিয়ে এই কন্ডিশনটা খুব খারাপ। ম্যাটারনাল ডেথ এবং ফিটাল ডেথের কাজের কোনো অভাব নেই। আচ্ছা, তোমাদের এখন কোশ্চেন থাকতে পারে, এটা যদি আমি একটা খুব পছন্দ করি না, অনেকে দেখি জিজ্ঞেস করে এবং পরীক্ষাও থাকে, অ্যাব্রাপসিও প্লাসেন্টা এবং কি যেন এটা, প্লাসেন্টা প্রিভিয়ার ডিফারেন্স আছে, বইটা আছে, যেটা এটা পড়ে নিও। আমরা যেগুলো আলাপ করছি এগুলোই দেখবা। হ্যাঁ, কোনোটাতে দেখবা ইউটেরাস রিল্যাক্স, একটাতে কন্ট্রাক্টেড, একটাতে পেইন আছে, একটাতে নাই, একটা কজলেস ব্লিডিং, ওখানে দেখা যাবে যে কজ আছে এরকম। এখানে ফিটাল জিওপার্ডি কম, ওখানে ফিটাল জিওপার্ডি বেশি, ম্যাটারনাল জিওপার্ডি কম, ওখানে ম্যাটারনাল জিওপার্ডি বেশি, এরকম। আর সবচেয়ে বড় পার্থক্য হলো এখানে হলো লো লাইং প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়াতে, এখানে হলো নরমালি প্লেসড প্লাসেন্টা। ঠিক আছে, এভাবে পার্থক্যগুলো দেওয়া আছে বইতে, একদম ওখান থেকে পড়ে নিও। এটা অনেকে জিজ্ঞেস করে, রিটেনে অনেক সময় এসে যায়। এটা সহজ, খুবই সহজ, বইতে যেমন আছে পড়ে নিও। ম্যাম, রিভিল টাইপে হচ্ছে ব্লিডিংটা যেটা হবে, এটার কালারটা কিরকম হবে? ওটাও তোমার একদম ব্রাইট রেড থাকে না, যেহেতু এটা উপর থেকে আসে তো, একেবারে প্লাসেন্টা প্রিভিয়ার ব্লাডের মতো তো ব্রাইট থাকে না, আবার কালোও থাকে না, মাঝামাঝি। তারপর তোমার বইতে তোমার দেখো রিভিলড এবং মিক্সড টাইপের ইয়ে আছে। হ্যাঁ, ওগুলো তো না, এগুলো ব্যাপারটা বুঝলে এমনি বুঝবা, অত জরুরি কিছু না। রিভিলড হলে কি হবে আর কনসিল্ড হলে বা মিক্সড হলে কি হবে এমনি বোঝা যায়। এটা ডিগ্রির ইয়ের উপর নির্ভর করে, কোনটা বেশি কোনটা কমের উপর নির্ভর করে। তোমরা ওই প্লাসেন্টা প্রিভিয়ার ইয়ের অ্যাব্রাসিও প্লাসেন্টার ডিফারেন্সটা পড়ে নিও। ম্যানেজমেন্ট আমরা বলে ফেলছি। আর একটা জিনিস বলে দেয়, কবিলিয়ার ইটেরাস। কবিলিয়ার ইটেরাস হলো এই যে রেক্টোপ্লাসেন্টাল হিমোরেজ হচ্ছে, এই ব্লাডটা ব্লাড গুলো তোমার আস্তে আস্তে তোমার এখানে জমতে জমতে ইউটেরাসের লেয়ারের ভিতরে ঢুকতে থাকে, মায়োমেট্রিয়ামের ভিতরে ঢুকতে থাকে ব্লাড। মায়োমেট্রিয়ামে জমতে জমতে মায়োমেট্রিয়াম ছেদ করে একেবারে পেরিমেট্রিয়াম পর্যন্ত চলে যেতে পারে। এতে কি হয়, ইউটেরাসের কালারটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, ইউটেরাসটার কালার চেঞ্জ হয়ে পোর্ট ওয়াইন কালার, এখানে বইতে কি লিখছে আমি দেখতেছি না, পোর্ট ওয়াইন কালার ধারণ করে। হ্যাঁ, এটা কি জন্য, ব্লাড এক্সট্রাভেসেশন হয়ে ইউটেরাসের লেয়ারে 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 ঢুকে যায়, ব্লাড গুলো অনেক সময় এখানে থাকার কারণে ইউটেরাসের লেয়ারে ঢুকে যায়। এতে ইউটেরাসটা কি হয়, তোমার কালার চেঞ্জ হয়ে যায়, পোর্ট ওয়াইন কালার, কিছুটা তোমার কি বল, পোর্ট ওয়াইন কালার নিশ্চয়ই তোমরা চিনো, বেগুনি টাইপ বা জাম কালার, বা আমরা দেখছি যেগুলো মনে দেখেছি। হ্যাঁ, এরকম হয়ে যায়, বইতে লিখে দেখো পোর্ট ওয়াইন কালার লিখছে, এরকম কালারটাই চেঞ্জ হয়ে যায়। এটা এটা তোমার কি করবো বলতো, ইউটেরাসের কালার চেঞ্জ হয়ে একেবারে ডিসকালার হয়ে গেছে, তার লেয়ারে লেয়ারে ব্লাড ঢুকে গেছে, এখন কি করা, এটা ফেলে দিব? ফেলে দিতে হবে ইউটেরাসটা? মোটেও না, এটা কিছুই না। যদি আর ভেজানাল ডেলিভারি হইতো, এটা আমি দেখতাম। ধরো কবিলার ইউটেরাস ভিতরে হয়েছে, আমি ভেজানাল ডেলিভারি করলাম, আমি তো তোমাকে আগেই বলছি যে ভেজানাল ডেলিভারি এখানে হইতেই পারে, আমি তো এটা দেখতামও না, কিছুই না। সিজার করতে গেলে এটা আমি দেখি, সিজারিয়ান সেকশন করতে গেলে কিচ্ছু করা লাগবে না, এটা নিচ থেকে ঠিক হয়ে যাবে। অনেক সময় শর্ট নোট টোট আসতে পারে, এখন যদি তোমাদের শর্ট নোটের ইয়ে নাই আর প্রচলন নাই, জিজ্ঞেস করতে পারে কবিলের ইউটেরাস কি করবা, কবিলের ইউটেরাস ফেলে দিবে ইউটেরাস, ঠিক কোশ্চেনটা মনে করবে।
না স্যার, কিচ্ছু করা লাগবে না, এটা নিচ থেকে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা এমন কঠিন কোনো প্যাথোলজি না। ব্লাডটা ইউটেরাসের বিভিন্ন লেয়ারে ঢুকে যায়। ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন যেটা গ্রেডেশন, এটা তোমরা একটু দেখে নিও। এটা আমরা তেমন পরীক্ষা টরীক্ষা তেমন একটা দেই না, ভাইবার টেবিলে কেউ জিজ্ঞেস করে ফেলতে পারে, আর এখানে তেমন জরুরি কিছু নাই। কিন্তু যা আমি বলছি তা যদি একটুও যদি না পারো, আমার জন্য না, আমাকে বলতে হবে, আমি যে বেঁচে থাকবো পরীক্ষা নিব এমন কোনো কথা না। সবার জন্য বলছি, পরীক্ষা এগুলো পারতেই হবে। একদম অল্প বলছি, দেখো বইতে প্রচুর লেখা, আমি কিন্তু খুবই জিস্ট করে অল্প করে বলছি। প্রয়োজনে তোমাদের ক্লাস আমি আবার নিব, তোমরা রাতের ক্লাসের জন্য রেডি থাকো। রাতে অনেকক্ষণ পড়ানো যায়, তাই না? একটু বুঝাই বুঝে পড়ানো যায়, পরীক্ষা নিয়ে একটু ডিসকাস করা যায়। আমি একদম বুকিশ পড়াশোনা অথবা ওই যে তোমার খালি স্লাইড দেখে পড়েগুলো, আমি একবার স্লাইড শুরুই করছিলাম তোমার গাইনিতে, SOMC তে গাইনিতে স্লাইড শুরুই করছিলাম আমি। এখন সবার আগে ছেড়েও দিছি আমি, কম মানে আমার কাছে ইউজফুল লাগে না এখন আর। মুখে যেটা কথা বলি তোমরাও কথা বলো, আমি বলি, আর যেটা পরীক্ষা যেভাবে আসে কে কেমনি প্রশ্ন করে, আমি এইভাবে আলোচনা করতে আমার মনে হয় ভালো শেখা হয়। তোমাদের কোশ্চেন থাকলে এখন করতে পারো। Perinatal mortality মনে রাখো 15 to 20%, maternal mortality 2 to 5% in case of abrasio placenta. কজ গুলো মনে রাখতে হবে, কজ, ইটিওলজি অফ abrasio অথবা রিস্ক ফ্যাক্টরও বলো, ইটিওলজিও বলতে পারো। পরীক্ষা যদি ইটিওলজি বলে এটাই লিখবা, রিস্ক ফ্যাক্টর বলে এগুলোই লিখবা। আর ওদিকে প্লাসেন্টা প্রিভিয়া রিস্ক ফ্যাক্টর আলাদা আছে, ওগুলো পড়বা। ওখানে ইটিওলজি বলবা না, ওগুলো রিস্ক ফ্যাক্টর, ওখানে কজ না। কিন্তু খেয়াল করবা, কোশ্চেন মনে রাখবা, আমি কি বলি কথাটা পয়েন্টটা মনে রাখবো, ওগুলো কিন্তু ডিরেক্ট কোনো কজ না। আর ওখানে যেগুলো কজ বলেছে, কতগুলো হাইপোথিসিস, এগুলো জীবনও পড়িও না, দরকার নাই, তোমাদের কোনো কাজে আসবে না। ঠিক আছে? আর ওখানে টাইপ গুলো সুন্দর করে পড়ে বারবার আসে, একটু সোজা একটা প্রশ্ন, কেন এটা পারবা না? এটা দিয়ে এটা রিটেনও আসে, ভাইবা আসে, প্লাসেন্টা প্রিভিয়ার টাইপ, আর এখানে হলো কনসিল ডিভিল মিক্স টাইপ। ম্যাডাম, ঠিক আছে, ম্যাটারনাল মর্টালিটি পার্সেন্টেজ গুলো একটু যদি বলতেন আবার। 2 to 5% in case of abrasio placenta. আর টোটাল তোমার এপিএস এর ইয়ে হলো ইনসিডেন্স হলো 3%। এপিএস এর ইনসিডেন্স হলো 3%, মনে রাখবা। আচ্ছা, আরেকটা কথা বলি, মেটারনাল ডেথ পড়বা তোমরা, আস্তে আস্তে এগুলো আসবে, তোমাদের ক্লাস আসবে। মেটারনাল ডেথ এর কজ, ডিরেক্ট কজ আছে, ইনডাইরেক্ট কজ আছে। হ্যাঁ, ডিরেক্ট কজের মধ্যে 1 নাম্বার কজ হলো হেমোরেজ, মনে থাকে যেন। এই যে আলাপ করলাম, এই যে অ্যান্টিপার্টাম হেমোরেজটা আলাপ করলাম, এই হেমোরেজ আছে 1 নাম্বার কজ হলো মেটারনাল ডেথের 1 নাম্বার কজ হেমোরেজ। কাজে এপিএস হইতে পারে, এটা পিপিএস হইতে পারে। তারপর হলো তোমার ইভেন যদি এই যে কি যেন বলে এটাকে, অ্যাবর্শন হয়ে যদি ব্লিডিং হয়, সেটাও এই ব্লিডিং এর আন্ডারে পড়বে। এপিএস হোক, পিপিএস হোক, ইন্টারপার্টাম হেমোরেজ হোক, যে হেমোরেজ হোক, তারপর অ্যাবর্শনের ব্লিডিং হোক, তারপর হলো একটিভ প্রেগন্যান্সির ব্লিডিং হোক, সবগুলোকে একত্র করে ব্লিডিং হেডিং দেওয়া হয়েছে। হেমোরেজ, সরি ব্লিডিং না, হেমোরেজ। হেমোরেজ হলো ম্যাটারনাল ডেথের 1 নাম্বার কজ। কাজে যে এগুলো সম্বন্ধে আমাদের অনেক ভালো জানতে হবে। দ্বিতীয় কজ হলো হাইপারটেনসিভ ডিসঅর্ডার, সেটাও খুব ভালো জানতে হবে। এই জন্য এই ক্লাসগুলো আমি নিতে চাই। এপিএস, পিপিএস এবং ওই অর্পিতাকে বলে দিও, আমি বলে দিব, ওটাও আমি পড়াবো না। হাইপারটেনসিভ ডিসঅর্ডারটাও আমি পড়াবো, যেগুলো তোমাদের পরীক্ষা বেশি আসে। এবং আসলে শুধু পরীক্ষা না, পরীক্ষা ওই জিনিসে বেশি ধরা হয় রে বাচ্চারা, যেটা তোমার প্র্যাকটিক্যাল লাইফে আমরা বেশি দেই, রিটেন হোক ভাইবা হোক, বেশি জিজ্ঞেস করতে প্র্যাকটিক্যালি বেশি পাবে। এই যে তোমরা তো ডাক্তার হয়ে গেলে মাশাআল্লাহ, তখন ডিউটি করবা না, দেখবা যে আমরা যেগুলোতে বেশি গুরুত্ব দিচ্ছি এই কেসগুলো বেশি আছে, এগুলো নিয়ে তোমাদের সারাদিন ছুটোছুটি করতে হয়। আবার যখন তোমরা হয়তো তোমরা এই সাবজেক্ট তো সবাই পড়বে না, যখন জেনারেল প্র্যাকটিস করবে এগুলো তোমরা বেশি ফেস করবে। আর যারা এই সাবজেক্ট পড়বে তারাও দেখবে এগুলো বেশি আসে। এই জন্য আমরা সবসময় এই গুরুত্বপূর্ণ কিছু সাবজেক্টে ইয়ে দিই, মানে জোর দিই। তাহলে আমরা কি কি পড়বে? ডেফিনিশন অফ এপিএইচ, একটা শব্দ, একটা শব্দ অ্যালফাবেটও যদি ভুল করো মানা হবে না। ডেফিনিশন অফ এপিএইচ, তারপরে এপিএইচ এর তোমার ক্লাসিফিকেশন বা কজ, যেটাই বলো, কজও বলতে পারো, ক্লাসিফিকেশনে বলতে পারো, এটা শিখতে হবে। তারপরে হলো প্লাসেন্টা প্রিভিয়ার হলো তোমার ইটিওলজি পড়া লাগবে না, রিস্ক ফ্যাক্টর গুলো পড়বে, প্লাসেন্টা প্রিভিয়ার টাইপ পড়বে, টাইপ গুলো ভালো করে পড়বে। ডেঞ্জারাস টাইপ অফ প্লাসেন্টা প্রিভিয়া কোনটা, সেটা কি জন্য ডেঞ্জারাস সেটা পড়তে হবে, ডেলিভারি মোড অফ ডেলিভারি কি হবে প্লাসেন্টা প্রিভিয়াতে, বা ম্যানেজমেন্ট কি হবে।
ম্যানেজমেন্ট অফ প্লাসেন্টা প্রিভিয়া। এবার আসো অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা। অ্যাব্রাপশিয়া প্লাসেন্টার ডেফিনিশন কি, অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা কেন হয়, মানে কজ, তারপর হলো কজ বা রিস্ক ফ্যাক্টর যা তাই, তারপর হলো তুমি কিভাবে ডায়াগনোসিস করবে, আর তারপর এটার সাথে অ্যাব্রাপশিয়া প্লাসেন্টার আর প্লাসেন্টা প্রিভিয়ার ডিফারেন্স কি, কেন এটা এত বেশি ডেঞ্জারাস, ডেথ কিভাবে কিভাবে হয়, কেন ডেথ বেশি হয়, এটা মনে রাখবে। আর আরেকটা কথা মনে রাখো, সব এপিএইচ হলে এপিএইচ গুলো সাধারণত রিলেটেড থাকে পিপিএইচ এর সাথে। যাদের এপিএইচ হয় তাদের পিপিএইচ হওয়ার চান্স থাকে, এই কথাটা মনে রাখবো। এটা পিপিএইচ চ্যাপ্টারে পাবে তোমরা, আমি এখনই বলে রাখলাম, ঠিক আছে। আবার পিপিএইচ তোমার কম্পারেটিভলি বেশি হবে প্লাসেন্টা প্রিভিয়াতে, অ্যাব্রাপশিয়াতে কম হবে। যদি এটা ম্যানেজ করে ফেলো পিপিএইচ কম হবে। পিপিএইচ বেশি হয় অ্যাব্রাপশিয়া প্লাসেন্টা, সরি প্লাসেন্টা প্রিভিয়াতে, কারণ প্লাসেন্টাটা তো নিচে থাকে, হ্যাঁ, যে একটা লোয়ার সেগমেন্টটা রিট্রাক্টেড না, ভালো মতো এটা কন্ট্যাক্ট করে না, কিছু না। এখানে আবারও তোমার কোনো মতে এখানে যদি তুমি সেরেও যাও দেখা যাবে পরবর্তীতে পিপিএইচ হচ্ছে, ঠিক আছে। এই পড়ার হলে কোনো কোশ্চেন থাকলে করো, পরবর্তীতে আমরা আরো ক্লাস নিব। আমার এক্সট্রা ক্লাস যদি চাও আমি রাতে নিব, ঠিক আছে। এক্সট্রা ক্লাস সবসময় আমি রাতে নিতে পড়াইতে আমি রাজি আছি, কিন্তু পড়া পারতে হবে। হ্যাঁ বলো, কোশ্চেন থাকলে বলো। কোশ্চেন না ম্যাম, এপিএইচ এর ডেফিনেশনটা আরেকবার বলেন না, তো উঠাতে পারি। ও আল্লাহ রে, এটা কোনটা রে, শাওন মনে হয় নাকি? জি ম্যাম। APH may be defined as APH may be defined as bleeding from or into the genital tract. এটা কি বুঝতেছো? জেনিটাল জি ম্যাম। ট্র্যাক্ট থেকে অথবা ইনটু, ওর ভিতরে। জেনিটাল ট্র্যাক্ট মিন্স হলো একদম ইউটেরাস হইতে একেবারে ইন্টুরেটাস পর্যন্ত। ইভেন এক্সটার্নাল জেনিটেলিয়াও তো আছে এখানে, হ্যাঁ, এক্সটার্নাল জেনিটেলিয়া পর্যন্ত একদম ইউটেরাস হতে ফ্যালোপিয়ান টিউব, ইউটেরাস হতে শুরু করে এটা হলো ইন্টারনাল, আর বাইরে হলো এক্সটার্নাল জেনিটেলিয়া, পুরোটা মিলে হলো জেনিটাল ট্র্যাক্ট। মনে রাখবা এই পুরো ট্র্যাক্টে যে কোনো জায়গায় যদি ব্লিডিং হয় ফ্রম এখান থেকে অথবা এটার ভিতরে, ফ্রম আর ইনটু দ্য জেনিটাল, বুঝতে হবে। পুরো ইন্টারনাল অথবা এক্সটার্নাল জেনিটাল ট্র্যাক্টের কোন জায়গা থেকে যদি ব্লিডিং হয় এটা হলো ফ্রম, অথবা এখানে যদি ব্লিডিং হয় ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট। এখন তুমি যদি বলো ডিউরেশন কি হবে, কখন হইতে হবে, আফটার 28th অফ প্রেগন্যান্সি, মানে ভায়াবল এজের পরে হতে হবে। ভায়াবল এজের আগে হলে এটা অ্যাবর্শন, ভায়াবল এজের পরে হলে কি এপিএইচ, বা বিফোর দ্য বার্থ অফ দ্য বেবি। বেবি বার্থের পরে যদি ব্লিডিং হয় সেটা হয়ে যাবে আবার পিপিএইচ, বুঝা গেল। বেবি ডেলিভারির পরে যদি ব্লিডিং হয় সেটা পিপিএইচ হয়ে যাবে। 28 এগুলো তোমাকে সাথে সাথে কিন্তু কোশ্চেন করতে পারে, তুমি ডেফিনিশনটা বললে, হ্যাঁ, তখন স্যাররা তোমাকে বলতে পারে ভাইবার টেবিল এগুলো বেশি করে। আচ্ছা তুমি যে 28 উইক বললে, এর আগে হলে কি হবে, ঠাস করে বলে দিবে স্যার, তখন অ্যাবর্শন হবে। আর যে বললে তুমি সেকেন্ড স্টেজ অফ লেবার, মানে বার্থ অফ দ্য বেবি পর্যন্ত তুমি ধরলা, যদি এরপরে হয় তখন কি এপিএইচ হবে না? না স্যার, তখন এটাকে পিপিএইচ বলি, তখন এটা পিপিএইচ আর এপিএইচ না। ঠাস করে প্রশ্নের আনসার দিবে এভাবে বুদ্ধিমত্তার সাথে। তাহলে এই হলো এপিএইচ, ব্লিডিং ফ্রম অর ইনটু দ্য জেনিটাল ট্র্যাক্ট আফটার 28 উইকস অফ প্রেগন্যান্সি বাট বিফোর বার্থ অফ দ্য বেবি। তার মানে ডেলিভারির ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ এখানে ঢুকে গেছে, ঠিক আছে। এন্টিপার্টাম হেমোরেজ, এপিএইচ মিন্স এন্টিপার্টাম হেমোরেজ। আর কোন প্রশ্ন? ম্যাম কি ম্যাম প্লাসেন্টা প্রিভিয়া, আচ্ছা ইশরাতাকে করে ফেলু। ম্যাম আপনি বলছিলেন যে ম্যাম অ্যাব্রাপশিও প্লাসেন্টাতে রাপচার অফ মেমব্রেন করতে ম্যানেজমেন্টে, জি এরএম, ম্যাম এটা কেন করব আমরা? এই যে আর্টিফিশিয়াল রাপচার করে দিলে লাইকারটা ড্রেন হয়ে গেলে তার তার লোডটা কমলো না। এখানে তো কি, এখানে হচ্ছেটা কি, রেট্রোপ্লাসেন্টাল হিমোরেজ হয়ে তোমার হাইট অফ ইউটেরাস অনেক বেড়ে খুব বেশি, মানে অ্যাবডোমেনটা তোমার মনে হয় যে ফেটে যাচ্ছে, ইউটেরাসটা মনে হয় যে ফেটে যাবে, এরকম ওভার ডিস্টেনশন হয়ে আছে। এখন ইউটেরাস যে ওভার ডিস্টেনশন করনি, কেন ওভার ডিস্টেনশন, প্লাসেন্টার পিছনে অনেক ব্লাড জমে আছে, ওভার ডিস্টেনশন না, এই জন্য তো খুব বেশি পেইনফুল, বললাম না, পেইনফুল আর নিউরোজেনিক শকে চলে যায় পেনের জন্য, এটা খুব পেইন হতে থাকে। এখন যদি তুমি লাইকারটা ড্রেন করে দিও, একটা ভলিউম তো কমাই দিচ্ছ নাকি, লাইকারটা যদি বের হয়ে যায়, লাইকারও তো পরিমাণে অনেক থাকে, হ্যাঁ, এই লাইকারটা যদি বের করে দিতে পারো তখন তার অনেকখানি রিলিফ হবে না, বুঝছো? এবার তার ভলিউমটা কমবে, যে ভলিউমটা তাকে কষ্ট দিচ্ছে, পেইন হচ্ছে, ওই পেইনফুল কন্ডিশনটা একটু হলো তো কমবে। লাইকার তো অনেকখানি থাকে, টার্মে 800 এর মতো লাইকার থাকে, 1000 ও থাকে, 800 to 1000 থাকতে পারে লাইকার। এই যে এতগুলো লাইকার যদি তুমি বের করে দাও তার অনেকখানি আরাম হবে না,
সেই জি জন্য ma'am. বলছি। থ্যাংক ইউ ম্যাম। সাথে সাথে আরেকটা লাভ কি হলো, তুমি তাকে এআরএম করে দাও মানে কি ইন্ডাকশন করে দিয়েছো, তার ডেলিভারিও হয়ে যাবে। ডেলিভারি হয়ে গেলে তো তোমার বিপদও চলে গেল। ডেলিভারি হয়ে গেলে সাথে সাথে তুমি তাকে ব্লাডও দিতে থাকো, অন্যান্য ম্যানেজমেন্ট গুলো করতে থাকো, ম্যানেজ হয়ে গেল। এই জন্য বলে যে সাথে সাথে এআরএম যদি করা যায় করে দিতে পারি, সেটা খুবই ভালো হয়। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। নেক্সট আর কে জানি একটা প্রশ্ন বলতেছিলে? ম্যাম প্লাসেন্টা প্রিভিয়ার ম্যানেজমেন্টটা যদি আরেকবার একটু শর্টে একটু সামারাইজ করতেন। আমি তো শর্টে বলেছি, একটু তো লম্বা করি নাই। আচ্ছা, প্লাসেন্টা প্রিভি আমরা টাইপ কি জানি? টাইপ 1 2 3 4, ভিতরে নামও কিন্তু বলা লাগবে, খালি 1 2 3 4 বললে মাইর খাবা টেবিলে। হ্যাঁ, 1 হলো লো লাইং, 2 হলো মার্জিনাল, 3 হলো ইনকমপ্লিট অর পার্শিয়াল সেন্ট্রাল, 4 হলো সেন্ট্রাল কমপ্লিট সেন্ট্রাল। এই চারটা টাইপ নিয়ে দেখে নিলাম আমরা। টাইপ 2 কে আবার ভাগ করা হয়েছে টাইপ 2 এন্টেরিয়র, টাইপ 2 পোস্টেরিয়র। আর ইয়ে হলো তোমার ক্লিনিক্যালি এদেরকে ভাগ করা হয়েছে মেজর ডিগ্রি, মাইনর ডিগ্রি। মাইনর ডিগ্রি হলো অথবা মাইল্ড ডিগ্রি অথবা মাইনর ডিগ্রি বলতে পারি টাইপ 1 এবং টাইপ 2 এন্টেরিয়র কে। টাইপ 2 পোস্টেরিয়র, টাইপ 3 টাইপ 4 হলো মেজর ডিগ্রি। যখন মাইনর ডিগ্রি যেগুলো আছে এখানে আমরা ভেজানাল ডেলিভারি এলাউ, মানে অবস্টেটিক্যাল ম্যানেজমেন্টে তো বলছো, জেনারেল ম্যানেজমেন্ট একই রকম হবে। ব্লাড দিতে হবে, পেশেন্ট যেহেতু ব্লাড ব্লিডিং নিয়ে আসবে, তাকে প্রথমে রিসাসিটেট করতে হবে, সাথে সাথে ব্লাডটা বললে চলে আসে না, সাথে সাথে ব্লাড প্রসেসিং এর জন্য পাঠা, গ্রুপ না থেকে গ্রুপিং এর জন্য পাঠা, ব্লাড অ্যারেঞ্জ করো বা পেশেন্টকে মনিটর করো, ফিটাল কন্ডিশন দেখো, ম্যাটারনাল কন্ডিশন দেখো, এগুলো দেখবে। এটা হলো তোমার লাগলো অক্সিজেন দাও, এই হলো তোমার জেনারেল ম্যানেজমেন্ট। আর অবস্টেটিক্যাল ম্যানেজমেন্ট হলো টাইপ 1 টাইপ 2 এন্টেরিয়র কে ভেজানাল ডেলিভারি এলাউ করব যদি না কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে অফ ভেজানাল ডেলিভারি। ইফ দেয়ার ইজ নো কন্ট্রাইন্ডিকেশন অফ ভেজানাল ডেলিভারি, এই দুই ক্ষেত্রে আমরা ভেজানাল ডেলিভারি এলাউ করব। দেখো কি বলছি, খেয়াল রাখো, এলাউ করতেছি, এলাউ করবো মানে আমি দিতে পারি, হইলে পরে এটা নাও হইতে পারে, হয়তো শেষ পর্যন্ত হলো না, ব্লিডিং শুরু হয়ে গেল, তখন কি বসে থাকবো? তখন সিজার করি। এই জন্য এটাকে আমরা বলি এলাউ করি, ঠিক আছে? আর বাকি যে তিনটা টাইপ বললাম, টাইপ 2 পোস্টেরিয়র 3 4, এটাতে সিজারিয়ান সেকশন, সরাসরি সিজারিয়ান সেকশন করতে হবে। আর কিছু? ম্যাম, জি, ম্যাম অ্যাবডক্সিও প্লাসেন্টাতে যে কমপ্লিকেশনে বললাম যে অলিগুরিয়া এন্ড অ্যানুরিয়া, এটা কিভাবে হয়? ইউটেরোরেনাল রিফ্লেক্সের রেনাল মাধ্যমে। ফেলিউর হয়, একেআই হয়, এই যে বললাম একেআই দুইভাবে হইতে পারে। অলিগুরি বা অ্যানুরিয়া যেটা, এটা তো একেআই হওয়ার জন্য হইতেছে। কি জন্য হয় যে বলছিলাম, ইউটেরোরেনাল রিফ্লেক্স বলে একটা কথা আছে, আর একটা হলো বডিতেই তো তোমার হাইপোভলিউমিয়া হচ্ছে, ব্লাড লস হয়ে হাইপোভলিউমিয়া হলে কি হয়? রেনাল শাটডাউন এমনিতেও হয়। এটা একটা কজ, এটার চাইতে এখানে গুরুত্বপূর্ণ কজ যেটা, কেন এটা তো শাটডাউন তো এইভাবে আমি প্লাসেন্টা প্রিভিয়াতে বলি নাই, সেখানে তো ব্লিডিং হচ্ছে, তাই না? কিন্তু এখানে কেন এটা বেশি বলছি, এখানে যেটা ইউটেরোরেনাল রিফ্লেক্স বলে একটা রিফ্লেক্স আছে, এটা কি হয়, ইউটেরাসে এই যে কন্ট্রাক্টেড একটা কন্ডিশনে থাকে, রেট্রোপ্লাসেন্টাল হেমোরেজ, ইউটেরাসটা কন্ট্রাক্টেড থাকাতে এখান থেকে একটা রিফ্লেক্স রেনাল কিডনিতে যায়, ওটাকে বলা হয় ইউটেরেনাল রিফ্লেক্স। এই রিফ্লেক্সটা কিডনি ভেসেলকে, রেনাল ভেসেলকে কন্ট্রাক্ট করে, কনস্ট্রিক্ট করে, কন্ট্রাক্ট করে, এতে তোমার একিউট রেনাল ফেলিউর ডেভেলপ করে তোমার এনুরিয়া ডেভেলপ করে, এবং মেটারনাল ডেথের এটাও একটা কজ। আর খুব দ্রুত এব্রেপশিয়া প্লাসেন্টা ম্যানেজ করতে হবে। যে বললাম সাথে সাথে একটা এআরএম করে দাও, একটা বিরাট একটা রিলিফ হয়, তখন এই পেইন ফুইন এগুলো তো অনেক কমে যায়, তখন এই রিফ্লেক্স তো কমে আসবে, যে রিফ্লেক্সের কথা বললাম। তবে ভলিউম ঠিক করতে হবে, ব্লাড ফর ব্লাড অবশ্যই ব্লাড দিতে হবে। আর কি, আর কোনো প্রশ্ন? ম্যাম, বলো। ম্যাম প্লাসেন্টাল মাইগ্রেশনের মেকানিজমটা একটু বলবেন? আচ্ছা, আবার বলবো, ঠিক আছে। প্লাসেন্টা হলো তোমার আর্লি প্রেগনেন্সিতে যদি আমরা ইয়ে করি, প্লাসেন্টাল লোকালাইজেশন করি, আর্লি প্রেগনেন্সি বলতে সেকেন্ড টাইমেস্টার দিকে আর কি, সেকেন্ড টাইমেস্টারে যদি প্লাসেন্টাল লোকালাইজেশন করি, তখন অনেক সময় দেখা যেতে পারে প্লাসেন্টাটা ইউটেরাসের লোয়ার সেগমেন্টে, লোয়ার পার্টে আছে, লোয়ার পার্টে, তখন তোমার মাথায়, তখন অ্যাস্ট্রোলজিস্ট লিখিয়ে দিবে যে লো লাইং প্লাসেন্টা, লিখিয়ে দিলে লো লাইং প্লাসেন্টা, তখন তোমার মাথায় চলে আসবে রে এটা প্লাসেন্টা প্রিভিয়া হবে, পেশেন্টকেও জানাই দিলা। এক্ষেত্রে আমি যেটা মনে করবো, যদি ভালো ডাক্তার হও, তুমি ধরে পেশেন্টকে তো তাড়াতাড়ি বইলো না, সে কিন্তু, তুমি তো বুঝো ঘটনাটা, মাইগ্রেশন তুমি বুঝবা, তারে তুমি বুঝতে পারবা না, হ্যাঁ, তাকে না বলে রাখাও একরকম ভালো। আবার আমাদের পেশেন্টে যে এরকম না বলে যদি পরবর্তীতে কিছু হয়, তখন আমার মাথা ফাটাবে, এটাও খেয়াল রাখতে হবে, যাকে এটা আমাদের সাইড টপ
তবে পেশেন্ট ম্যানেজমেন্ট এগুলো করতে হয়, আমরা অনেক সময় এগুলো বলি না। শুরুতে লো লাইং থেকে বললো, আবার এভাবে বলি আরে এটা কোনো গুরুত্বপূর্ণ না, পরবর্তীতে যা হবে সেটা হবে, এখন অনেক আগে তো এটা আপনি চিন্তা করেন না। একটু বলে রাখি এই জন্য, পরে যদি ঘটনা খারাপ হয় তখন তো আমাকে আবার প্রবলেম করবে এরকম। আচ্ছা যাক, তো আর্লি তোমার বিশেষ করে সেকেন্ড ট্রাইমেস্টারে তো প্লাসেন্টা লোকালাইজেশনটা আমরা করি, যখন দেখি যে লোয়ার ইউটেরাসের লোয়ার পার্টে প্লাসেন্টাটা রয়ে গেছে, তখন আমার আসে ডায়াগনোসিস আসে লো লাইং প্লাসেন্টা। কিন্তু এদের অনেক ক্ষেত্রে এই গ্রুপটার অনেক ক্ষেত্রেই দেখা যায় যখন লেটে গিয়ে থার্ড ট্রাইমেস্টারের শেষের দিকে গিয়ে যখন আমরা ইয়েটা করি, আলট্রাসোনোগ্রাম আবার করা যায়, তখন দেখা যায় যে অনেক কেসেই প্লাসেন্টাটা লো লাইং না, মানে এখন লোয়ার ইউটেরাইন সেগমেন্টে না, লোয়ার পার্টে না, এটা আপার পার্টে আছে। এটাকে বলে মাইগ্রেশন। এটা কিভাবে হলো? এটা হলো তোমার লোয়ার, এখানে তো ইউটেরাসটা তো গ্রোথ হচ্ছে, সাথে সাথে বেশি গ্রো হচ্ছে যেটা তোমার লোয়ার ইউটেরাইন সেগমেন্ট। লোয়ার ইউটেরাইন সেগমেন্ট বলছি না তোমাকে, কোথায় ছিল 0.5 cm, এটা বাড়তে বাড়তে 10 to 11 cm হয়ে যায়। এটা বেশি বাড়ে হলো, ম্যাক্সিমাম বাড়ে ডিউরিং লেবার, এর আগে থার্ড ট্রাইমেস্টার পর্যন্ত এটা বাড়তেই থাকে। এটা যে এত দ্রুত বাড়ে, হ্যাঁ, এটা দ্রুত বাড়ার জন্য সে নিচের দিকে বাড়তেছে, একটু বুঝার চেষ্টা করো। সে গ্রো করতেছে নিচের দিকে, প্লাসেন্টা যে জায়গা ছিল ওখানে তো আছে, তাই না? সে নিচের দিকে বেড়ে সেই সরে আসছে, লোয়ার পার্ট বা লোয়ার ইউটেরাইন সেগমেন্ট সেই সরে নিচে চলে আসছে, প্লাসেন্টা উপরেই রয়ে গেছে। এটাকে বলে মাইগ্রেশন। আসলে প্লাসেন্টা মাইগ্রেশন করে নাই, সে নড়ে চড়ে ওখানে যাওয়ার কোনো সুযোগ নাই, এটা অ্যাব্রপশনে হয়ে যাবে। হ্যাঁ, সে যদি নড়ে চড়ে উপরে চলে যায় অ্যাব্রপশন হয়ে যাবে না, সে যেখানে আছে সেখানে আছে, নিচের দিকে ইউটেরাসটা বড় হয়ে গেছে, লোয়ার ইউটেরাইন সেগমেন্ট গ্রো হওয়াতে নিচের দিকে বড় হয়ে সেই সরে গেছে, নিচের দিকে বড় হয়েছে, এখন আর সে লোয়ার সেগমেন্টে নাই, কারণ নিচে ইউটেরাস অনেক বড় হয়ে নিচের দিকে চলে গেছে। ঠিক আছে, এটা হলো মাইগ্রেশন। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। তাহলে রেখে দে আজকে, আরেকদিন যদি পড়ানো লাগে বা আবার যদি কখনো পড়াই, আবার বিশেষ করে তোমাদের যদি এরকমই যদি চলতে থাকে, আমরা কোভিড এর মধ্যে থাকি, তাহলে তো তোমাদের ইয়েও হবে, কি জানো লাস্টে যে কি হয় না, প্লেসমেন্ট দেয় যে পরীক্ষার আগে ব্লক পোস্টিং দেয়, তখনও তো আবার ক্লাস নেওয়া হবে, তখন রাত দিন ক্লাস নেই আমরা, দিনে রাতে ঘন্টার অন্তত আমার আর কি সময়ের হিসাব করি না, তখন আবার ভালো করে পড়ানো হবে। তোমরা এখন ভালো করে পড়ো, কোনো কোশ্চেন থাকলে আমাকে যে কোনো ক্লাসে, আমার আবার যখন ক্লাস আসবে ক্লাসে প্রশ্ন করো। আর প্রথম ক্লাসে তোমরা অনেক প্রশ্ন করতেছিলে, আমি এটাকে ওয়েলকাম জানাই, কিন্তু আমি পার অ্যাবডোমেন এক্সামিনেশন বলতে পারিনি, ঠিক আছে, আরেকদিন বলে দিব। বেশি কিছু ব্লগ না, পোস্টিং কি ইয়াতে হবে, জুমে হবে? এই তো বললাম যদি চলতে থাকে তো এই তো হবে, এটাই তো বললাম। দোয়া করো ভালো হয়ে যাক, দুনিয়া থেকে চলে যাক এই জিনিস, কোভিডটা চলে যাক, না তো এমনই চলতে থাকবে। আমরা ম্যাডাম এই যে কলেজে আসতেছি ম্যাডাম। তোমাদের ভাইয়ারা পরীক্ষা দিল, এদের তো ব্লক পোস্টিং ক্লাস আমরা এইভাবে নিছি, ম্যাডাম পরবর্তীতে আমরা ওদেরকে সরাসরি 2 সপ্তাহের জন্য করতে ওদেরকে চাই। ওয়ার্ডে দেওয়া হয়েছে, বুঝছো? মেইন কিন্তু ওই যে ওয়ার্ডে ইয়েতে অনলাইনে যেগুলো পড়িয়েছি ওগুলোই কাজে লাগছে। ম্যাডাম ভাইদের তো আসলে ম্যাডাম পুরা ওয়ার্ড পোস্টিং হওয়ার পরে ম্যাডাম করোনা আসছে, আমরা তো ম্যাডাম ওয়ার্ডেই যেতে পারলাম না। তারপরেও তো, আরে তুমি এখন এটা বলতেছো রে, ওরা তো বলছে যে ওদের কিছুই হয় নাই, ওরা তেমন ওয়ার্ডে যাইতেই পারে নাই, ওরকম ওরা বলতেছে। আসলেও ঠিক, ওয়ার্ডে ওরা বেশি যায় নাই, 4th ইয়ারও যায় নাই, 5th ইয়ারে উঠার পর ও যে নানা ভাবে ফাঁকি ঝুঁকি দিছে করে নাই, ওরা এটাই তো বলতেছে। ম্যাডাম আমরা কি করবো ম্যাডাম, আমরা তো কিছুই পেলাম না ম্যাডাম, 5th ইয়ারে সমস্যা নাই। একদিনও ওয়ার্ড আরে রাস্তা বেঁচে হবে। আসো, ওকে আল্লাহর কাছে শুকর করো যে বেঁচে আসছো, সেটার জন্য আগে ইয়ে করো, পড়াশোনা যা হইতেছে হোক, আর কোনো চিন্তাই করো না, তোমাদের চিন্তা করার উপরে আল্লাহ আছে, নিচে আমরা, চিন্তা করার কিছু নেই। ওরা কি পরীক্ষা দিল না? দিল তো, ওরাও তো তোমাদের মতো এরকম হতাশা ইয়ে করতেছিল, পরে ওদেরকে 2 সপ্তাহের জন্য দিছি, সাবধান করে ওয়ার্ডে পাঠাই, অন্য কোন ডিপার্টমেন্ট কি করে জানি না, আমি সব সাবধান করি, দেখো কিছু একটা কোভিড টোভিড হয়ে গেলে পরীক্ষা দিতে পারবে না, কি সে নিজেরাই সাবধান হয় না, নিজেরাই ডিস্টেন্স মেনটেন করে না, নিজেরাই। আমি আমার ক্লাস করতে আসছে পরে আমি পিপিই সাপ্লাই দিচ্ছিলাম না, করবে না বলি যে একটা অন্তত কেন মাস্ক পরো, তাও পরে না, নর্মাল একটা সার্জিক্যাল পরে থাকে, অন্য সময় পরেও না, নিজেরা তো পরেই না, তো এরকম করলেও তো সমস্যা। যাক, নিজেরা নিজেদের বিপদ ডেকে আনে এই। আর যদি সুযোগ হয়, যদি কলেজ টলেজ খুলে যায়, তোমাদের কোথাও হবে, অবশ্যই ওয়ার্ডে পোস্টিং হবে, অবশ্যই হবে, এটা কোভিড এর উপর নির্ভর করে। আর বাকি যেটা হবে, যদি একান্ত না হয়, এইভাবে আমরা ক্লাস নিবো আর কি, নিতে থাকবো যতটুকু শেখানো হয়, যেগুলো প্র্যাকটিক্যাল হসপিটাল সেগুলো রেজিস্ট্রাররা ভালোভাবে পড়াই দিবে, চিন্তার কারণ নাই।
সমস্যা না। যদি এলাও করা যায় ক্লাসে, অবশ্যই ক্লাসে তোমাদের দেওয়া হবে। এই লেকচার ক্লাসও আমরা গ্যালারিতে নিব, দোয়া করো যেন ওরকম হয়। আর ক্লিনিক্যাল ক্লাস ওয়ার্ডে হবে, পেশেন্ট দেখবে, তোমরা এক্সামিনেশন করবে, অসুবিধা নেই। ভালো দিন আসুক। ইয়েতে এপিআইসে তোমার অনেক কিছু কিন্তু আমি ওভার মানে রেখে রেখে গেছি, অনেক কিছু পড়াই নাই, বলি নাই। আজকে তোমাদের প্রথম ক্লাসে ভালো মানে শুধুমাত্র যেগুলো বেশি জরুরি, যেগুলো প্রাথমিকভাবে শিখতে হবে ওগুলো পড়িয়েছি। ভিতরে ভিতরে কিছু জিনিস আছে আরো বলবো পরে, এগুলো তেমন ভাবে পরীক্ষাও ধরা হয় না, লেস ইম্পর্টেন্ট দেখে বলি না, কিন্তু বলবো পরবর্তীতে। আবার আবার যখন আমি ক্লাস পাবো তোমরা আরো একটু অন্যান্য জিনিস পড়ে আর একটু নলেজ গেদার করো। এখন একটা বললে দেখা যায় যে আরেকটা পড়ানো হয় না, সেটা আবার কম বোঝা লাগে। সবকিছু পড়ানো হয়ে গেলে তখন আবার পড়াইতে আর একটু ভালো হয়, তোমরা বেশি বোঝো। ঠিক আছে, আজকে রেখে দেই তাইলে। জি ম্যাডাম। আর যদি কোনো প্রশ্ন না থাকে রেখে দিব। জি ম্যাডাম। আচ্ছা, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।